সবেমাত্র বিদেশ থেকে আসা ছেলে আকাশের চোখ থেকে পানি পড়ে যেন এলাকায় বন্যা হয়ে যাচ্ছে। আর বন্যা হবে নাই বা কেন বলেন? পরিবারের সবার কাছে সুখের পরিবর্তে এত কষ্ট যদি পায়, তাহলে কি চোখে পানি না এসে পারে? কিছুই বুঝছেন না তো? তাহলে চলেন সবটাই বুঝে আসি। আকাশ একটু আগে 10 বছর পরে লন্ডন থেকে বাংলাদেশে চলে আসে। আবার বাড়ির কাউকে কিছু না বলেই এদেশে বাড়িতে আকাশ বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে একধানে দাঁড়িয়ে আছে, বাড়িটার দিকে তাকিয়ে দেখছে কত সুন্দর করে সাজিয়েছে বাড়িটা। আকাশ উপরের দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবছে, 10টি বছর হলো আমি দেশের বাইরে গেছি, বাড়িতে কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না। যাক, বাবা আর ভাইয়া মিলে সেই পুরাতন বাড়িটাকে এত সুন্দর করে দোতলা ভবনে তৈরি করেছে। ইস, দেখেই মনে হচ্ছে আমার মনটা ভরে গেছে। তা আমার বাড়িতে এত সাজসজ্জা কেন? মা তো আমাকে কিছুই বলেনি। দেখি ভিতরে গিয়ে তাহলেই বুঝতে পারবো। আকাশ গুটি গুটি পায়ে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করে বাড়ির ভেতরটা আরও সুন্দর করে সাজানো। সামনেই দেখতে পায় ওর মা, বাবা, বড় ভাইয়া একটা মেয়েকে বধূ বেশে সাজিয়ে দাঁড়িয়ে আছে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, এই বধূ সেজে থাকা মেয়েটিই হলো আকাশের একমাত্র আদরের ছোট বোন রিয়া। রিয়ার যখন 6 বছর বয়স তখন আকাশ লন্ডনে চলে যায়, তারপরে আর কখনোই দেখেনি, তাই আজকে চিনতে পারলো না। আকাশ ধীরে ধীরে ওর মায়ের কাছে গিয়ে বলল, মা, তোমরা সবাই কেমন আছো? আর এখানে কার বিয়ে হচ্ছে? কই, আমাকে তো কিছু বলোনি। আকাশের মা আকাশকে কোনো কথা না বলে টেনে সেখান থেকে একটা রুমে নিয়ে আসে, সাথে ওর বাবা ভাইও চলে আসে সেখানে। আকাশের মা ফরিদা আকাশকে উদ্দেশ্য করে বলে, আকাশ, তুই যে দেশে আসলি, কই একটা বারের জন্যও তো আমাদেরকে বললি না, আর হঠাৎ করে চলে আসলি কেন? আকাশের বাবা নূর হোসেন আকাশকে কিছু বলতে না দিয়ে তিনি বলেন, হ্যাঁ আকাশ, তোর মা তো ঠিকই বলেছে। তুই হঠাৎ করে চলে আসলি কেন? তুই জানিস না আমরা কত টাকা ঋণে ডুবে আছি? সেই টাকা শোধ করে আসতি। এবার মুখ খুলে আকাশের মা বাবার উদ্দেশ্যে বলে, বাবা মা, আমি চাইছিলাম তোমাদেরকে আমি আসার খবরটা না জানিয়ে আসলে তোমাদের অনেকটাই সারপ্রাইজ দিতে পারবো, কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস। সারপ্রাইজ দেবার পরিবর্তে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। মা, তোমরা জানতে চাইবে না আমি কেমন আছি? আরে তুই দেখতে ভালোই আছিস, আর তোর কোনো সমস্যা নেই, বোঝাই যাচ্ছে। এখন কত টাকা এনেছিস সে টাকা তোর মায়ের কাছে দে। বাবা, তাহলে তুই আবার কয়েকদিন পর ফিরে যাবি, আর সোনাদানা যা এনেছিস সেই সব কিছু আমাদের কাছে দে। আকাশের চোখের পানি। কত আশা ছিল সবার সাথে দেশে গিয়ে আনন্দ করবে, আর আনন্দের পরিবর্তে এমনটা হবে কে জানতো। আকাশ আর মায়ের কথার জবাবে কিছু বলতে যাবে, ঠিক তখন ওর ভাই রাশেদ বলে ওঠে, আকাশ, তোর আইফোন আর হাতে থাকা রয়্যাল এক্সের ঘড়িটি দে, আমার খুব পছন্দ হয়েছে। তুই যতদিন থাকবি ততদিন না হয় বাজার থেকে একটা ঘড়ি কিনে নিস। আকাশ হাত থেকে দেবার আগেই রাশেদ থাবা দিয়ে নেমে নেয়। আসলে আকাশ এই আইফোন আর ঘড়িটা ওর ভাইয়ার জন্যই এনেছিল, কিন্তু সেটা খুশি হয়ে দিতে পারলো না। মা, আমি তো কোনো টাকা আনতে পারিনি, বরং আমি একটা কেসে ফেসে গেছি, যেটা ছুটানোর জন্য আমার 10 লাখ টাকা লাগবে। তাই তো বাড়িতে আসলাম। আমার কাছে তো কোনো টাকা নেই, কেননা সব টাকাই তো মাসে মাসে তোমাদের দিয়ে দিছি। আকাশের মুখের এমন কথা শুনে সবাই মলিন মুখটা যেন কালো অন্ধকারে চাদরে ঢেকে যায়। আকাশের বাবা আকাশকে বলে, দেখ বাবা, তুই যে টাকা দিছস সবটা তো বাড়ি করতেই আর দোকানের পিছনে ব্যয় হয়ে গেছে। আর কিছু জমি কিনেছি, বাকি যা ছিল তো ছোট বোন রিয়ার বিয়েতেই শেষ। তাহলে আর কি করা? সেই জমির কিছু অংশ না হয় বেচে দাও, আমার তো টাকা লাগবেই। দেখ বাবা, তুই এইসব বলিস না, তুই বরং আবার বিদেশে চলে যা। এই জমি আর দোকান রাশেদ আর রিয়ার নামে দলিল করা, ওরা কি তোর জন্য বিক্রি করবে? পাগলের মতন কথা বলিস। মায়ের এমন কথা শুনে আকাশ একটু ক্ষোভের সাথে মুখে হাসি নিয়ে বলে, টাকা কামাইলাম দেশের বাইরে থেকে আমি, আর সেই টাকা দিয়ে সব কিছু করলো ভাই বোনের নামে। মা, জানো আমরা প্রবাসীরা কিভাবে থাকি? 2টা শার্ট 2টা প্যান্ট দিয়ে চালিয়ে নেই অগণিত দিন, মাসের পর মাস, তবুও নতুন কিছু কেনা হয় না, কেননা তোমাদের কাছে টাকা পাঠাতে হবে ঈদের সময় তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য। নিজের শপিং করার টাকাটা পর্যন্ত বাড়িতে পাঠিয়ে দেই, যেন তোমাদের ঈদটা ভালোভাবে কাটে, কোনো কষ্ট না হয়।
আর আমি সেখানে পুরাতন কাপড় পরেই নামাজ পড়ে আসি। জানো মা, এখানে সবাই ঈদের দিনে কত আনন্দ করে, আর আমরা প্রবাসীরা নামাজটা পড়ে আবার দৌড়াতে শুরু করি কাজের জন্য। কেননা এই মাসে বাড়িতে 50,000 টাকা দিয়েছি, তো বাড়ি থেকে বলো সামনের মাসে একটু বেশি দিস। এই বেশি টাকাটা না মা আমরা না ঘুমিয়ে না খেয়ে অনেক কষ্টে কাজ করে বাড়িতে পাঠাই, আর দিন শেষে সেই আমাদের মতো প্রবাসীদেরই বাড়িতে কোনো দাম থাকে না। আসলে লোকে ঠিকই বলে, বিদেশে থাকা টাকা কামানোর মেশিনটা যতদিন টাকা কামাতে পারে ততদিন পরিবারের কাছে অনেক সম্মানিত হয়ে থাকে, আর যখনই টাকা কামানো বন্ধ করে দেয় আমার মতো দেশে আসে, তখনই শুরু হয়ে যায় এমন পরিবারের অবহেলা। জানো মা, বিদেশের সেই কষ্টটা হয়তো সহ্য করা যায়, তবে তোমাদের মতো পরিবারের দেওয়া অবহেলা সহ্য করার ক্ষমতা আমাদের মতো প্রবাসীদের থাকে না। আকাশের এমন কষ্টের কথাই যেন কারোর কোনো হেলদোল হলো না। তার ভাই রাশেদ বলে উঠল, আকাশ, এইসব বলে লাভ নেই। আমি আমার ভাগের কানা করিও তোকে দেব না। তোকে আমরাই তো টাকা খরচ করে বিদেশে পাঠিয়েছি, তাহলে সব টাকা তো আমাদেরই, তাই না? রাশেদের কথায় সায় দিয়ে নূর হোসেন বলেন, হ্যাঁ, রাশেদ তো ঠিকই বলেছে। তোকে বিদেশ যাওয়ার সময় সব টাকা তো আমরাই দিয়েছি, গুনে গুনে 7 লাখ টাকা। বাহ বাবা বাহ, এমনভাবে বলতেছো যেন আমাকে তোমরা সুদের উপরে টাকা দিয়েছিলে। আচ্ছা বাবা, বাংলাদেশ থেকেও যদি লোন নেওয়া যায় তবুও তো সারা জীবন লোনের সুদ টানা লাগে না, আর তোমাদের 7 লাখ টাকার বদলে 70 লাখ টাকার বেশি আমি বাড়িতে পাঠিয়েছি। তাহলে এখন সব টাকাই তোমাদের বলে দাবি করতেছো? দেখ আকাশ, আমি ভাইয়ে ভাইয়ে মারামারি করতে চাই না। কত টাকা দিছস না দিছস, কত কত টাকা দিছস না দিছস সেটার হিসেবও আমি করতে চাই না। আমার কথা একটা, আমি কানা করেও দিতে পারবো না। আকাশ, তুই বাড়িতে এসেছিস, এক মুঠো খেয়ে বিদায় হ। আমি আমার মেয়ের বিয়ে দিনে কোনো ঝামেলা করতে চাই না। মা, টাকার জন্য আজকে আমাকে পর করে দিলে? আচ্ছা, আমার কোনো টাকা লাগবে না, শুধুমাত্র তোমাদের একটু ভালোবাসা দিও, একটু এই বাড়িতে থাকতে দাও। দেখ বাবা, এই বাড়িতে কোনো রুম নেই, আর তুই আসতেছিস এ কথা আগে বললে হয়তো টিনের একটা ঘর বাইরে দিতে পারতাম, কিন্তু এখন সেটা সম্ভব না। আকাশ কিছু বলতে যাবে ঠিক তখনই রিয়া ভাইয়া বলে আকাশকে এসে জড়িয়ে ধরে, কেননা রিয়া দরজার আড়ালে দাঁড়িয়ে সব কিছু শুনেছিল। রিয়ার চোখে যেন পানি, কান্না করে যেন বিয়ের শ্বাসটাই নষ্ট করেছে। কেমন আছো তুমি? এত সময় ভালো না থাকলেও এখন আমি অনেক ভালো আছি। তা তুই কেমন আছিস শুনি? ভাইয়া, আমিও অনেক ভালো আছি। ভাইয়া, আমি সব কিছুই বাইরে থেকে শুনেছি। তোমার যা টাকা লাগে আমার অংশের সব কিছু বিক্রি করে নিয়ে নাও, সব কিছুই তোমার। আমার এইসবে কোনো দরকার নেই। না রে বোন, তোর কথাতেই আমার মনটা ভরে গেছে। আমার টাকা লাগবে না, নিজের মা বাবাই আমার কথা ভাবলো না, তুই তাও ভেবেছিস। রিয়া, তোর জন্য তেমন কিছু আনতে পারিনি। এই গহনাটা আমার বিয়ের জন্য এনেছিলাম, এটা তুই নে। আমার তো আর পরিবার বাড়ি ঘর কিছুই নেই, তাই অন্যের মেয়েকে এনে কোথায় রাখবো? এই সবের আমার দরকার নেই, তুই নে এটা। না ভাইয়া, এটা তুমি ভাবির জন্য রেখে দাও। আমার শ্বশুর বাড়ি থেকে অনেক দিছে, সবাই দিছে বলে আমারটা নিবি না? আমি গরিব বলে এমন করছি, তাই না? আর বাবা মা ভাইয়াও অনেক দিছে। আচ্ছা ভাইয়া, এমন করতে হবে না, দাও, আমি এখনই পড়ে নিচ্ছি। তুমি এমন ভাববে জানলে কি আর আমি এমন বলতাম বলো? আকাশ অনেকটাই খুশি হয় আর রিয়াও খুশি হয়ে চলে যায়। আকাশ আবারও তার মাকে উদ্দেশ্য করে বলে, তোমাদের যে এই আমি একটা ছেলে আছি সেটা মনে হয় সবার কাছে লুকিয়ে রেখেছো, তাই না? আকাশের এমন কথার জবাবে তাদের মুখে কোনো কথা নেই, একদম চুপ হয়ে আছে। সেটা দেখে আকাশ নিজেই বলে, মা বাবা ভয় নেই, আমাকে তোমাদের সন্তান হিসেবে কারো কাছে পরিচয় দিতে হবে না। আমাকে তোমাদের এই বাড়িতে কিছুদিন চাকর হিসেবে হলেও থাকতে দাও। আমি কিছুদিন পরে চলে যাব, তারপর তোমাদের আর কখনো মা বাবা বলে বিরক্ত করব না, আর কোনো কিছুর ভাগও চাইবো না। আর সমস্যা নেই, আমি যে কয়েকদিন থাকি ভাড়া দিয়েই থাকবো। আকাশ কথাটা বলে সেখান থেকে চলে আসে। স্টোর রুমের কিছু জায়গা পরিষ্কার করে সেখানেই শুয়ে পড়ে। আকাশ কখনো ভাবেনি এমন একটা দিন তার জীবনেও আসবে। হায়রে, প্রবাসী জীবনের অর্ধেকটা সময় তারা দেশের বাইরে কাটিয়ে দেয় পরিবারের সুখের কথা ভেবে, নিজের সুখকে গলা টিপে হত্যা করে। তবুও আজকে প্রবাসীরা আমাদের কাছে সম্মান পায় না। তারা পরিবারের দেশে কাজ করতে করতে ভুলেই যায় যে তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। তবুও পরিবারের লোকেরা সেটা ভাবে না। তাদের তো টাকা দরকার, ছেলের সুখ না।
ওই তো বলবে বাবা আর 2টা বছর থাকলে আরও একটু উন্নত হবে। আমাদের 2 বছর গেলে আবার একই কথা বলবে। ছেলে তো মুখ ফুটে বলতে পারে না, বুকের ভেতরে লুকিয়ে থাকা কষ্টটাকে জমিয়েই রেখে দেয়। 15-20 বছর দেশে এসে যখন বিয়ের জন্য পাত্রী দেখে তখন একটাই কথা সামনে আসে, ছেলের টাকা হয়তো আছে কিন্তু বয়স বেশি। আমাদের মেয়েকে বিয়ে দিয়ে মেয়ের জীবন নষ্ট করতে চায় না। ভাইরে, এটা গল্পের মতো মনে হলেও এটাই বাস্তব। প্রবাস জীবন কতটা কষ্টের সেটা একমাত্র তারাই বোঝে যারা প্রবাসী। সালাম জানাই সকল প্রবাসীদের যারা নিজের জন্য না ভেবে পরের জন্য ভাবে। আকাশ একটু ফ্রেশ হয়ে ব্যাগ থেকে একটা টি শার্ট বের করে গায়ে দিবে। বাড়ির ভেতরে আসে অনেক মানুষের আনাগোনা, কিন্তু কেউ আকাশের খোঁজ নেয় না। আকাশ কষ্ট মনে সামনের দিকে যাওয়ার জন্য ডান দিকে ঘুরে একটু সামনের দিকে এগোতেই একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। একে মেয়ে বললেও ভুল হবে না, কেননা এ যেন আসমান থেকে নেমে আসা সাক্ষাৎ কোনো এক পরী। আর সেই মেয়েটাও আকাশের উপরে পড়ে যায়, আর আকাশ মেয়েটির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আর মেয়েটির আগে ফুঁসতে ফুঁসতে আকাশের উপর থেকে উঠে দাঁড়ায়। আকাশ মাটি থেকে উঠে দাঁড়ালেই আকাশের গালে 2টা চড় বসিয়ে দেয় আর চিৎকার করে বলতে থাকে, শালা হনুমানের বাচ্চা, দেখে চলতে পারিস না? মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে, তাই না? দেখে তো মনে হচ্ছে কোনো রেপ কেসের আসামি মনে হচ্ছে। এখনই জেল থেকে মুক্তি পেয়ে বাইরে এসেছিস। আসলে ম্যাডাম, আমি দেখতে পাইনি। আপনার সাথে ধাক্কা খাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। শালা খ্যাত একটা, যা আমার চোখের সামনে থেকে। তোকে যেন আমার চোখের সামনে আর না দেখি। গা থেকে মনে হচ্ছে বিচ্ছিরি গন্ধ আসছে রে। ছি। আসলে বৃষ্টি ঠিকই বলেছে, কেননা আকাশের চুলগুলো বড় বড়ই হয়ে গেছে, সাথে দাড়ির কারণে একদম পাগলের মতো লাগছে। তাহলে জেল খাটা আসামি তো বলতেই হবে, তাই না? এইদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে মজা নিতেই যেন অনেক ব্যস্ত। আকাশ তো নিচের দিকে তাকিয়ে আছে, আর এইদিকে কোথায় থেকে যেন আকাশের বাবা এসে বলল, মামনি, ও আমাদের বাড়িতে নতুন কাজের লোক, আজকে এসেছে, তাই তোমাকে চিনতে পারিনি। ওর পক্ষ থেকে আমি সরি বলছি। ঠিক আছে আঙ্কেল, নেক্সট টাইম এই কামলার বাচ্চা যেন আমার সামনে না আসে, বলে দিবেন। আচ্ছা মামনি, আমি ওকে বলে দেব। তুমি তোমার কাজে যাও। বৃষ্টির রাগ দেখিয়ে হনহন করে চলে যায়। এদিকে আকাশ ওর বাবার কথা শুনে অবাক হয়ে এক ধ্যানে ওর বাবার দিকে তাকিয়ে আছে। আকাশের চোখের পানি টলমল করছে, এখনই যেন বেরিয়ে আসবে। তুই কার সাথে বেয়াদবি করছিস জানিস? বৃষ্টি হলো রিয়ার হাজবেন্ডের কাজিন। আর সবচেয়ে বড় কথা হলো, বৃষ্টির বাবার অনেক পাওয়ার। ওদের দেশে বিদেশে অনেক কোম্পানি আছে, যেটার 50% অধিকারী হলো বৃষ্টি। হাহাহা, বাবা শেষমেশ অন্যের কাছে নিজের ছেলেটাকে কাজের লোক বানিয়ে দিলে। বাবা, আমার বুঝি বিদেশের মাটিতে পড়ে মরে থাকাটাই ভালো ছিল। আকাশ কথাটা বলেই সেখান থেকে চলে যায় বাড়ির সাথে। বাড়ি ভর্তি মানুষের সামনে তাকে কাজের লোক বলেছে, আর সেটাতে খারাপ না লেগে কি পারে বলেন? আকাশ এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে, ছাদের অপর পাশে দাঁড়িয়ে আছে বৃষ্টি। আকাশ অনবরত চোখের পানি মুছতেই যেন ব্যস্ত। পাশে কে আছে তার কোনো খেয়াল নেই। একটা পরিবারের লোক কিভাবে এমনটা করতে পারে, এগুলোই ভাবছে আর চোখের পানি মুছে তখনই কেউ বলে, এই ক্ষেতের বাচ্চা মনে হয় আমায় ফলো করতে করতে ছাদে এসেছে। আসলে সুন্দরী মেয়ে তো জীবনে দেখে নাই, তাহলে এমন তো করবেই। কাজের লোকের বাচ্চা, তোকে আবার দেখি, তাহলে দেখিস তেলাপোকার জুস খাইয়ে ছাড়বো। বৃষ্টি এসব ভাবছে আর রাগে ফুঁসতেছে। এদিকে আকাশ বৃষ্টিকে খেয়াল না করে সেখান থেকে নিচে চলে যায়। আকাশের এমন কাণ্ড দেখে বৃষ্টি আবারও ভাবনায় পড়ে যায়। কি ব্যাপার, ও তো আমাকে ফলো করতে করতে ছাদে এসেছে, তাহলে আমার দিকে না তাকিয়ে চলে গেল কেন? ও বুঝেছি, এটা অ্যাটিটিউড। তোর অ্যাটিটিউড আমি বের করব, দাঁড়া। বাবা, ভাইয়ার সাথে এমন না করলে পারতে না? সবার সামনে কি এইভাবে অপমান করতে হবে? যেটার 50% অধিকারী হলো বৃষ্টি। আরে মা, কি যে বলিস না, ওর কি অপমান বোধ আছে কিনা? যদি থাকতো তাহলে তো সেই তখনই বাড়ি ছেড়ে চলে যেত। এভাবে বেহার মতো আমাদের বাড়িতে পড়ে থাকতো না। বাবা, তুমি কি ভুলে গেছো এই বাড়ি তৈরির সব টাকা ভাইয়ার, আর তুমি তাকে এইভাবে অপমান করছো? এইদিকে ওর বাবার বলা সব কথাগুলো আকাশ পেছনে দাঁড়িয়ে শুনে, আর একটু সামনে এসে চোখের পানি মুছতে মুছতে বলে, আসলে এই পরিবারের মানুষগুলো আমার খুব আপন, তো তাই ছেড়ে যেতে মন চাইছে না। তবুও চলে যাব। রিয়ার বিয়েটা হোক, আমি রিয়ার বিয়েটা দেখে রাতেই তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। ভাইয়া, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি আমার সাথে আমার শ্বশুর বাড়িতে যাবে। সেখানে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না।
তুই এইটুকু বলেছিস, এতেই আমি অনেক খুশি হয়েছি। নিজের বাড়িতে জায়গা হলো না, বরং উপাধি পেলাম কাজের লোক। আচ্ছা রিয়া, তোর বর কি করে? রাফি এই দেশের নামকরা কোম্পানি স্টারলাইট ফুড প্রোডাক্ট এর জিএম। ও খুব ভালো, তাহলে দোয়া করি তোরা সুখী হ। আর বাবা, আমাকে একটু সময় দাও, তারপরে চলে যাব। আকাশের বাবা কোনো কথা বলছে না। এইদিকে দেখতে দেখতে অনেকটা সময় চলে যায়। আকাশ রুমে শুয়ে আছে, খুব ক্ষুধা লেগেছে, তবুও কেউ খেতে বলেনি। ওইদিকে বৃষ্টির খুব পানির পিপাসা পায়, কিন্তু বৃষ্টি কাউকেই পাচ্ছিল না, তাই খুঁজতে খুঁজতে আকাশের রুমে চলে আসে। আহা আহা, কত মজা! বাড়ির কাজের লোক হয়ে কাজ না করে এমনভাবে শুয়ে আছে যেন বাড়ির মালিক তুই নিজেই। বৃষ্টির কথা শুনে আকাশ তাড়াতাড়ি উঠে বসে আর নরম সুরে বলে, আরে ম্যাডাম, আপনি এখানে কেন? আর এমনি আমি একটু শুয়ে আছি। হয়েছে, তোর কথার জন্য আমি এখানে আসিনি, বুঝেছিস? আমার খুব পানি পিপাসা পেয়েছে, তাই কাউকে না পেয়ে এসেছি তোকে দেখে। এখন তুই গিয়ে তাড়াতাড়ি আমার জন্য পানি নিয়ে আয়। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই যাচ্ছি, আপনি একটু দাঁড়াই থাকেন কেমন? আকাশ কথাটা বলেই পানি আনার জন্য যায়, কিন্তু বাইরে এসে বিপাকে পড়ে যায়। জগ গ্লাস কোথায় থেকে নিবে আর পানির সাপ্লাই বা কোথায়, কেননা আকাশ তো কিছুই জানে না। তাই বাইরে দাঁড়িয়ে থাকে কাউকে জিজ্ঞাসা করতে, কিন্তু কপাল খারাপ, কেউ তার সামনে পড়ে না। এইদিকে আকাশ দেরি দেখে বৃষ্টি রেগে বাইরে আসে, আর বাইরে এসে দেখে আকাশ দাঁড়িয়ে আছে খালি হাতে। বৃষ্টি সহ্য করতে না পেরে পেছন থেকে সামনে এসে একটা চড় দিয়ে বলে, তোকে সামান্য পানি আনতে বলেছি, আর তুই বাড়ির চাকর হয়ে তুই কিনা আমার জন্য পানি না এনে এখানে দাঁড়িয়ে আছিস? তোর সাহস তো কম না। আসলে ম্যাডাম, হয়েছে কি, আকাশ পুরো কথা শেষ করার আগেই ওর বাবা পেছন থেকে বলে ওঠে, মামনি, এই ছোট লোকটা তোমার সাথে আবার কি করেছে বলো তো? আমি ওর পিঠের চামড়া তুলে নিব। দেখেন না আঙ্কেল, আমার খুব পানি পিপাসা পেয়েছে দেখে কাউকে না পেয়ে ওকে পানি আনতে বলি, আর ও পানি আনবে বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। বৃষ্টির কথা শুনে ওর বাবা আকাশের গালে একটা চড় বসিয়ে দেয়। বৃষ্টির চড়ে হয়তো আকাশের কষ্ট হয়নি, কিন্তু এখনকার চড়ে আকাশের কলিজা যেন পুড়ে যাচ্ছে। আকাশের বাবা রাগে কটমট করতে করতে বলে, তোকে বৃষ্টি পানি আনতে বলেছে, আর তুই পানি না নিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি তো আজকে নতুন, কোথায় জগ গ্লাস আর পানির সাপ্লাই কোথায় জানি না। জানিস না? জানিস না তো আমাকে বললি না কেন? আসলে তোদের মতো মানুষের এই একটাই দোষ, সুযোগ পেলে এই কাজে ফাঁকিবাজি করিস। আঙ্কেল, এমন অকর্মা কাজের লোককে বাড়ি থেকে বের করে দিন, তাহলেই ভালো হবে। ঠিক আছে মা, এই তুই এখনই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা। আমার বাড়িতে তোকে যেন আর দেখতে না পাই। কথাটা বলেই আকাশের বাবা চলে যায়। আর আকাশ তো অবাক হয়ে তাকিয়ে আছে। আর এইদিকে বৃষ্টি আবারও আকাশকে বলে ওঠে, কিরে যাচ্ছিস না কেন? তাড়াতাড়ি যা, তোকে দেখলেই আমার কেমন কেমন লাগে, শালা খ্যাত একটা। আকাশ কোনো কথা না বলেই সেখান থেকে চলে আসে রুমে। রুমে এসে ব্যাগ নিয়ে বাহিরে আসে, ওর বাবা মা দাঁড়িয়ে আছে। তাই এখানে দাঁড়িয়ে আছি। আপনাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি অনেক খারাপ একটা ছেলে। আমার মা বাবা যদি জন্মের সময় আমাকে মেরে ফেলতো তাহলেই ভালো হতো। এতটা কষ্ট আর আমাকে পেতে হতো না। ভালো থাকবেন সবাই। আকাশ চোখ মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে রিয়া চোখে জল মুছছে। আকাশ চোখের জল মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এইদিকে রিয়া চোখে জল মুছতেছে, কেননা তার কোনো কিছু করার নেই আকাশের জন্য। ওর মা বাবা ভাই একটা বারের জন্য ফিরে তাকায় না। এইদিকে বৃষ্টির উপরে থেকে দেখতেছে আর ভাবতেছে, কি ব্যাপার, ছেলেটা কি সত্যি চলে গেল? আমি এত কিছু বললাম অথচ কোনো প্রতিবাদ করলো না। এই ছেলেটাকে তো কাজের লোক মনে হচ্ছে না। নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে, এটা আমাকে জানতেই হবে। বৃষ্টি এসব ভাবতে ভাবতে রিয়ার কাছে আসে আর রিয়াকে বলে, ভাবি, একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলতে চাও? আর তোমাকে তো ওই কাজের লোক ছেলেটা বিরক্ত করবে না, সে তো চলে গেছে। না, ঠিক সেটা না। আমি এত কথা বলেছি অথচ ও কিছুই বলেনি। তোমার বাবা চলে যেতে বলল আর সে কাঁদতে কাঁদতে চলে গেল। সে কি আসলে এই বাড়ির কাজের লোক? উনি এই বাড়ির সবার কাছে কাজের লোক, কিন্তু আমার কাছে উনি আমার মায়ের পেটের আপন ভাই। রিয়ার মুখে ভাই কথাটা শুনে বৃষ্টির যেন হুঁশ উড়ে যায়। বৃষ্টি অবাক হয়ে রিয়াকে আবারও জিজ্ঞাসা করে, কি বলছো ভাবি? আকাশ তোমার ভাই? তাহলে সবাই কেন কাজের লোক বলল?
জানি না, সবার ইচ্ছে হয়েছে তাই বলেছে। তোমার ইচ্ছে হলে তুমিও বলতে পারো, না হয় বাজে ছেলেও বলতে পারো। পারো, কেননা ভাইয়া তো তোমার সাথেও বাজে ব্যবহার করেছে। বৃষ্টি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। বৃষ্টিকে খুব করে ভাবাচ্ছে কেন আকাশকে বাড়ির সবাই কাজের লোক বলে পরিচয় দিল। এভাবে দেখতে দেখতে বিয়ের কাজ শেষ হয়ে যায়। এদিকে আকাশ ঢাকায় এসে একটা বস্তিতে ঘর ভাড়া করে থাকে, কেননা তাকে গরিবের কষ্টটা বুঝতে হবে। আকাশ পকেট থেকে ফোন বের করে তাকে যেন কল দিয়ে খাবার দিয়ে যেতে বলল। কিছু সময় পরে খাবার চলে আসে। আকাশ খাবার খেয়ে নেয়। আকাশ ইচ্ছে করলেই বাড়িতে উঠতে পারত, কিন্তু ওঠেনি। আকাশ তো আর পরিবারের কাছে ফকির, তাই কিছুদিন এমনভাবেই থাকবে। আকাশ কাউকে বুঝতে দেবে না যে আসলে ও আর কে। কোম্পানির সিও আকাশ বিছানায় শুয়ে আছে। তখনই ওর ফোনে একটা কল আসে। কলটা করেছে ওর বন্ধু শাহিন। হ্যাঁ শাহিন, বল কেন কল দিয়েছিস? বাড়িতে গিয়ে আমাকে ভুলে গেছিস তাই না? আমার সাথে তো একটু কথাও বললি না। কি আর বলবো কথা রে ভাই, যার মনে কষ্ট থাকে সে তো কষ্টের আঘাতটা বোঝে। ও কি হয়েছে তোর, একটু খুলে বল। আমি কেবল জানি রহস্যের গন্ধ পাচ্ছি। আকাশ তারপরে শাহিনের জোড়াজুড়িতেই ওর সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বলে। শাহিন ঘটনাটি শুনে কান্না শুরু করে দেয় আর বলে, বন্ধু, তোকে বাংলাদেশে থাকতে হবে না। আজকে এই বিমানে নিয়ে চলে আয়। আর এই বৃষ্টির বাচ্চাকে তো আমি দেখে নেব। ওদের কোম্পানির সাথে আমাদের কোম্পানির একটা নতুন প্রজেক্টের ডিল আছে না, সেটা দিব না। না রে বন্ধু, আমি কারোর সাথে মনোমালিন্য করতে চাই না। আর তাছাড়া মেয়ে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, মেয়ের বাবা তো আর করেনি। ওহ, বুঝতে পারছি, তুই ওই মেয়েকে ভালোবেসে ফেলেছিস, তোর মনটা কেড়ে নিয়ে গেছে ওই মেয়েটা, তাই তো এই কথা বলছিস। আমি ভালোবাসলে কি হবে, সে তো আমাকে জেল খাটা আসামি বলেছে। বললাম না কেন, তুই 2 মাস ধরে চুল দাড়ি না কেটে বড় করলে তো জেল খাটা আসামি তো বলবেই। তোকে দেখতে তো ভূতের মতোই লাগছে। এইভাবে দুই বন্ধু আরো অনেক কথা বলে ফোন কেটে দেয়। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসছে, আকাশ আসলে কে আর শাহিনী বা কে? তাহলে শুনুন, আকাশ হলো আর কে কোম্পানির সিও আর টপ ধনীদের মধ্যে একজন। শাহিন আকাশের কোম্পানি দেখাশোনা করে। তারপর আকাশের রাতে ঘুমিয়ে পড়ে আর সকালে পাখির কিচিরমিচির আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে যায় নাস্তা করতে। আকাশ মেন রাস্তা ধরে একটা চা দোকানে বসে, একটা কেক আর চা নিয়ে খাচ্ছে। কতদিন হলো এমনভাবে খায় না। আর এদিক দিয়ে বৃষ্টি আর ওর চাচাতো বোন পলি একটা কাজে সকালে সকালে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। বৃষ্টি আকাশকে দেখেই গাড়ি থামিয়ে বলে, পলে আপু দেখ, ওই যে চা দোকানে বসে চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে, ওইটা রিয়া ভাবির ভাই। কি বলিস? এমন একটা ভূত ভাবির ভাই? আমার তো ভাবতেই কেমন লাগছে। আরে আমি কালকে কত অত্যাচার করেছি ওর উপরে, কিন্তু ও কিছুই বলেনি। আর সব থেকে আজব কথা হলো, ওর পরিবারের সবাই ওকে কাজের ছেলে বলে। আর আমাদের কাছে তো বলেছে তাদের এক ছেলে এক মেয়ে। আমার মনে হয় একটা রহস্য আছে এর মাঝে। এখন এই কাহিনী না করে যে কাজে যাচ্ছি সেই কাজে চল। ওকে দেখে বোঝা যায় ও একটা কাজের লোক। বল। এই সব কিছু ভেবে আমাদের কোনো লাভ নেই। তবে একটা জিনিস কিন্তু দেখার আছে, আকাশ অনেক কিউট। জানি না অমন পাগলের মতো থাকে কেন। বুঝি বুঝি, মনে মনে ঠিকই পছন্দ করিস আর সামনে বকাবকি করিস। তোর বয়ফ্রেন্ড অনেক বড় লোক, এমন তো করবা। আচ্ছা চল, যা হবার তা পরে হবে, সেটা পরেও দেখা যাবে। আগে তো কাজটা করে আসি। তারপর বৃষ্টি আর পলি গাড়ি নিয়ে চলে যায়। আসলে আকাশের বন্ধু শাহিন হলো পলির বয়ফ্রেন্ড আর আকাশ পলিকে দেখেছে। তারপর বৃষ্টি আর পলি গাড়ি নিয়ে চলে যায়। আসলে আকাশের বন্ধু শাহিন হলো পলির বয়ফ্রেন্ড আর আকাশ পলিকে দেখেছে ফটোতে, কিন্তু আকাশকে পলি দেখেনি। এইদিকে আকাশ বাসায় চলে যায়। এভাবে দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো দিন। একদিন রিয়া বাড়িতে গিয়ে দেখে ওর ভাইয়া ওর বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করছে। বাবা মা, আমি তোমাদেরকে আর বসে বসে খাওয়াতে পারবো না, তোমরা যেখানে ইচ্ছা চলে যাও। কি বলিস এইসব? আমরা তোর কথা ভেবে আকাশের সাথে এমন করলাম, আর সেই তুই আমাদের সাথে এমন করছিস? তোমরা আকাশের সাথে যা করেছো তা আমার সাথে করবে না, তার কি গ্যারান্টি আছে? তোমরা চলে যাও, তোমাদের জায়গা আমার বাড়িতে নাই। আকাশের বাবা দাঁড়িয়ে চোখে জল ফেলছে। তার যে কিছুই বলার নেই। এটা যে তাদের আকাশের সাথে করা পাপের শাস্তি, এটা তো ভোগ করতেই হবে। আকাশের মা, চলো আমরা
এই বাড়ি ছেড়ে চলে যায়। এখানে থাকলে কষ্ট আর অত্যাচারে শেষ করে দিবে আমাদের। আমরা আকাশের সাথে যা করেছি সেটা তুলনায় এটা কিছুই না। তুমি একদম ঠিকই বলেছ। আমরা আকাশকে ঠকিয়ে ওকে বড় করতে চেয়েছিলাম, আজকে সেই দিনে প্রতিদান পেলাম। রিয়া দরজায় দাঁড়িয়ে সবকিছু গুছাচ্ছিল আর ভেতরে আসতে আসতে বলে, একেই বলে আল্লাহর লীলা খেলা, বোঝা বড় তাই। সেই দিন তো বড় ভাইয়ার সঙ্গ দিয়ে ছোট ভাইয়ার সাথে যা রয় তাই ব্যবহার করেছো, আজকে কান্না করছো কেন? তোমাদের চোখে তো পারি মানায় না। ভাইয়া কত করে শুধু আমার বিয়েটা দেখার জন্য এই বাড়িতে থাকতে চেয়েছিল, সেটাও তোমরা দিলে না। রিয়া, এভাবে বলিস না। আমরা আমাদের ভুল বুঝতে পারছি, আমরা আমাদের পাপের শাস্তি পাচ্ছি। মা, কষ্ট আরও পাবে। যে ছেলেটা দিনের পর দিন না খেয়ে কাজ করে একটু একটু করে টাকা জমিয়ে বাড়িতে পাঠিয়েছে, তোমাদের খুশি করেছে, সেই ছেলের মুখে হাসির বদলে কষ্ট দিয়েছো। তোমরা তোমাদের এই পাপের জন্য আল্লাহ হয়তো ক্ষমা করবেন না। ভাইয়া তো দূরে থাকলো, আর ভাইয়া তুমি এতটা নিচ কবে থেকে হয়েছো? তুমি তো আগে এমন ছিলে না। বোন রে, পরিস্থিতি মানুষকে বদলে দেয়, আমিও সেইভাবে বদলে গেছি। ভাইয়া, পরিস্থিতি কখনো মানুষকে বদলাতে পারে না, বরং মানুষ নিজেকে বদলানোর জন্য এমন পরিস্থিতি তৈরি করে। ভাইয়া যে সন্তান বাবা মাকে কষ্ট দেয়, সে সন্তান কখনো সুখী হতে পারে না। আকাশ তো মা বাবার সুখের জন্য নিজের সুখকে বলিদান দিয়েছি। কই, ওর কপালে তো কষ্ট ছাড়া আর কিছুই নেই। সে তো প্রতিটা মুহূর্তে কষ্ট পায়। রিয়া এইভাবে ওর ভাইকে অনেক বোঝায় কিন্তু কোনো কাজ হয়নি। পরে বাবা মায়ের এমন কষ্ট দেখে রিয়া তার সাথে ঢাকায় নিয়ে আসে। মারে, তুই না গেলে হয়তো আমাদের যে কি হতো তা আল্লাহই জানে। রাশেদ সবসময় আমাদের উপর অত্যাচার করতো, সারাদিন বাড়ির কাজ করিয়ে ঠিক মতন খেতে দিত না। মা, এই সব বলে আর কি লাভ? এখন এই সব বাদ দাও। জানি না ছোট ভাইয়া কোথায় চলে গেছে, এই দেশে আছে নাকি লন্ডনে চলে গেছে। হুঁরে মা, আল্লাহর কাছে দোয়া করি আকাশ যেন সব সময় ভালো থাকে। এইভাবে কথা বলতে বলতে ওরা রিয়াদের বাসায় চলে আসে। আসলে জনের বাবা মা নেই, জনি একাই থাকে রিয়াকে নিয়ে, আর এখন ওর শ্বশুর শাশুড়ির সঙ্গী হলো। এইদিকে বিকেলে আকাশ একটা পার্কে বসে আছে। হঠাৎ বৃষ্টি আকাশকে দেখে পলিকে বলে, আচ্ছা পলি, আকাশকে আমি যেখানেই যাই সেখানেই দেখতে পাই কেন? আকাশ আমাকে কোনো জাদু করেছে? ওরে আমার বোন, তোকে তো জাদুই করেছে ওই দাড়িওয়ালা পাগল বেটা। তোর কি রুচি বলতে সব কিছু শেষ হয়ে গেছে? এমন একটা খ্যাত ছেলেকে পছন্দ করিস? প্রেম যদি করতে হয় আমার বয়ফ্রেন্ডের মতো দেখতে সুন্দর একটা ছেলে দেখে কর, তাহলে তো লাইফ সেটেল। হ, আমার এই পাগলটাকেই কেমন জানি ভালো, অনেক ভালো লাগে। চল না একটু গিয়ে ক্ষমা চেয়ে নেই। তোর ইচ্ছা হলে তুই যা, আমি এখানে দাঁড়িয়ে আসছি। আচ্ছা দাঁড়িয়ে থাক, আবার কোথাও হারিয়ে যাস না কেমন? ঠিক আছে, যা। বৃষ্টি তারপর গুটি গুটি পায়ে হেঁটে আকাশের কাছে এসে আকাশকে উদ্দেশ্য করে বলে, এভাবে একা একা মন খারাপ করে বসে থাকলে মনের কষ্ট মুছে যাবে বুঝি। বৃষ্টির কথা শুনে আকাশ পেছনে তাকিয়ে তো অবাক, অনেকটাই খুশি হয়, কেননা আকাশ মনে মনে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে বৃষ্টিকে। আরে ম্যাডাম, আপনি এখানে কিভাবে আর আমাকে দেখলেন কেমনে? আসলে আমি আগের সব কিছুর জন্য সরি। রিয়া ভাবির মুখে আপনি তার ভাইয়ের কথা শুনে আমার অনেক কষ্ট হয়েছে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আরে আপনি তো আমার সাথে কোনো অন্যায় করেননি, তাহলে ক্ষমা কথাটা আসছে কোথায় থেকে? এই যে আমার উপর রেগে না থাকলে তো সুন্দর করে তুমি করে বলতেন, রেগে আছেন বলেই আপনি করে বলছেন। হা হা, আচ্ছা নাও, তুমি করে বলছি তো কেমন আছো? আগে একটুও ভালো ছিলাম না, তবে তুমি ক্ষমা করে দেওয়াতে ভালো আছি। তা তুমি কেমন আছো? আমার আর ভালো থাকা, যে মানুষটার জীবন থেকে ভালো থাকা নামক শব্দটাই বিলীন হয়ে গেছে, সেই আমি কিভাবে ভালো থাকি? আমার তো সবসময় চোখের জল বুকে ভাসিয়ে সময় কাটে। একদম আর কান্না করবে না। আচ্ছা তুমি এভাবে চুলদারি বড় করে পাগলের মতো হয়ে আছো কেন? তুমি জানো তোমাকে ভূতের মতো দেখতে লাগে, যাকে দেখে সবাই ভয় পেয়ে পালাবে। হা হা, তুমি এত কথা কোথায় পাও শুনি? আচ্ছা উনি এখানে কেন? ওর নাম পলি, আমার চাচাতো বোন, ওখানেই দাঁড়িয়ে আছে। আমি পাগল খ্যাত বলে কি কাছে আসেনি তাই না? যদি কামড়ে দেই? হা হা হা। তুমি একটা পাগল,
আচ্ছা, আজকে আসি, আর নিজেকে একটু পরিবর্তন করো কেমন? এখন তোমাকে নিয়ে অন্য কেউ কিন্তু ভাবে। বৃষ্টি কথাটা বলেই সেখান থেকে চলে আসে আর পলিকে সাথে করে মনের আনন্দে চলে যায় বাড়িতে। আর এদিকে আকাশ শুধু বৃষ্টির কথাটা নিয়েই ভাবছে। বৃষ্টি এটা কি বলে গেল আমাকে নিয়ে, আবার কে ভাবে? আমি তো কিছুই জানি না বা কখনো দেখিও নি। দ্যাট কি যে ভাবি বুঝি না। আকাশ কথাগুলো ভাবতে ভাবতে বাসায় চলে আসে। এদিকে রিয়া রান্নাঘরে রান্না করছে। তখন ওর মা গিয়ে বলে, রিয়া, তুই আমাকে দে, আজকে রান্নাটা আমি করি কেমন? যেটা বলছো এটা ভুলেও এই কথাটা দ্বিতীয়বার বলবে না। আমি কিন্তু একদমই সহ্য করব না। তোমাদের খাওয়ানোর জন্য আমি আছি, তোমাদের কাজ করতে হবে না। শুধু নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করিও, তাতেই আমাদের হয়ে যাবে। মারে, এটা কি আর বলতে হয়? মায়ের দোয়া সন্তানের সাথে সব সময় ছায়া হয়ে থাকে, বুঝলি? এখন তাহলে মন দিয়ে রান্না কর, আমি তোকে সাহায্য করি কেমন? আচ্ছা মা, ঠিক আছে। এভাবে মা মেয়ে কথা বলতে বলতে রান্নার কাজ শেষ করে এদিকে আকাশ বাসায় এসে ফোন করে খাবার দিয়ে যেতে বললে এই কিছু সময় পর খাবার দিয়ে যায়। আকাশ খাবার খেয়ে শুয়ে আছে আর বৃষ্টির বলা সেই কথাটা ভাবছে। আসলে বৃষ্টি তখন আমাকে কি বোঝাতে চাইলো আমি তো কিছুই বুঝলাম না। আমাকে নিয়ে আবার কোনো মেয়ে ভাববে না? আমার মাথায় যে কিছুই ঢুকছে না। শুধু বৃষ্টির চাঁদ মুখটাই বারবার আমার চোখে ভাসছে। আমি কি তাহলে ওর প্রেমে পড়ে গেছি? ধুর, আমি এসব কি ভাবছি? ওর প্রেমে তো সেই প্রথম দেখাতেই পড়েছি। বৃষ্টি কি আমাকে ভালোবাসবে? এদিকে আকাশের মতো বৃষ্টিও চিন্তার মাঝে ডুবে আছে। তাহলে চলেন বৃষ্টির ভাবনাটা শুনে আসি। আমার কেন এত পাগলটাকে মনে পড়ছে? চোখ বন্ধ করলেই যে ওর পাগল মার্কা ফেসটাই ভেসে উঠছে। এটা আমার সাথে কেন হচ্ছে? তাহলে আমি কি ওর প্রেমে পড়েছি? এটা আমি কি ভাবছি? হ্যাঁ, ঠিকই তো ভাবছি, কারণ আমি ওকে ভালোবেসে ফেলেছি। কালকে আকাশের বাচ্চা, তোর খবর আছে। আমার ঘুম নিয়ে ছিনিমিনি খেলছিস, তোর জন্য আমার রাতে ঘুম হয় না। এইটা ভাবতে ভাবতে বৃষ্টি কখন ঘুমিয়ে রাজ্যের হারিয়ে গেছে সে নিজেও জানে না। এটা ভাবতে ভাবতে বৃষ্টি কখন ঘুমের রাজ্যে হারিয়ে গেছে সে নিজেও জানে না। সকালে আসা জরুরি কাজ পড়ায় ফ্লাইটে চট্টগ্রামে চলে যায়। এদিকে বৃষ্টি আকাশকে দেখতে না পেয়ে পাগলের মতো হয়ে যায়। এভাবে দেখতে দেখতে 3টা দিন পার হয়ে যায়, আকাশের কোনো দেখা নেই। আকাশ কি তাহলে আমার মনের কথাটা না শুনেই আমার জীবন থেকে হারিয়ে গেল? আসলে তুই আকাশের প্রেমে অন্ধ হয়ে গেছিস, তাই এমন মনে হচ্ছে। গরিব মানুষ দেখ, কোথাও হয়তো কাজে গেছে, কয়েকদিন পর আবার ফিরে আসবে। কবে আসবে তুই জানিস? এই 3টা দিন আমার কিভাবে কেটেছে আমি নিজেও জানি না। যেন আমি বেঁচে থেকেও মরার মতো থেকেছি। সারাটা সময় ওর জন্য ছটফট করেছি। হয়েছে, এখন আর এইসব বলতে হবে না। আকাশ আসলে তোর মনের কথাটা বলে দিস। আর যদি না আসে তাহলে দুঃস্বপ্ন ভেবে ভুলে যাস। না রে, আমি হয়তো আমাকে ভুলে থাকতে পারবো, কিন্তু ওকে আমি কিছুতেই ভুলতে পারবো না, কারণ সে যে আমার প্রতিটি নিঃশ্বাসের প্রশ্বাস। এইভাবে ওরা আরো অনেক কথা বলে। এদিকে আকাশ অফিসে বসে শাহিনের সাথে কথা বলছে। ওই শালা, আমরা মনে হয় এবার বন্ধু থেকে ভাইরা ভাই হয়ে যাব। কি বলিস তো? তোর সমস্যা কোথায় বুঝতেছি না। কি বলিস? আমি তো তোর কোনো কথাই বুঝতেছি না। আর পলির তো কোনো বোন নেই? আরে গাধা, বৃষ্টি হলো পলি চাচাতো বোন। আর আমাদের প্রেম যদি সত্যি হয় তাহলে তো আমি আর তুই ভাড়া হব, তাই না? এটা কি কথা শুনালি যে আমার তো এখন ইচ্ছে করছে দেশে এসে তোদের বিয়ে দিয়ে দেই, কিন্তু তুই তো বলা আমাকে কাজের জালে ফাঁসিয়ে দিলি। আমার এখানকার কাজটা শেষ হয়ে গেছে, আমি আজকেই ঢাকায় ফিরে যাব। কেননা আমি অনেক কষ্টের পরে আমার পরিটাকে এই কয়েকদিন ভুলে থাকতে পেরেছি। তবে আর পারবো না, বুকের বাম পাশটায় খুব করে কষ্ট হয় রে। ওহ, শুধু তোর কষ্ট হয় তাই না? আমি বুঝি কষ্ট হয় না পলির জন্য? আরে বেটা, তোদের প্রেম পুরাতন হয়ে গেছে তাই একটু কষ্ট হলেও সমস্যা নেই, কিন্তু আমার প্রেম তো এখনো হয়ে ওঠেনি। তার আগে যদি হারিয়ে যায় তাহলে আমি যে বেঁচে থেকেও মরে যাব। হয়েছে, আর বলতে হবে না, আমি তোর মনের কষ্টটা বুঝি। আচ্ছা, তুই তাহলে আজকেই ঢাকায় চলে যা আর গিয়ে বৃষ্টিকে তোর মনের কথাটা বলে দিবি। ঠিক আছে, তবে আমার সম্পর্কে তুই কাউকে কিছু বলবি না। আমি কাউকে জানাতে চাই না আমার সম্পর্কে। ওকে বন্ধু, ঠিক আছে। আর শোন, আমি কবে আসতে পারবো সেটা একটু ভেবে দেখ। কতদিন হলো পলির চোখের সামনে দেখি না। আহারে বন্ধু গো, আমার কত কষ্ট তাই না? আশা ছেড়ে দাও।
কোনো লাভ নেই, কেননা আমি যখন বৃষ্টিকে আপন করে পাবো তখন তুই আসবি। না বন্ধু, এমন করিস না, কারণ আমি অনেক দিনের ইচ্ছা তোর আগে বিয়ের কাজটা সেরে ফেলে বাসরটাতে বিড়াল মারব। হা হা হা। আমার এই ছোট ইচ্ছাটাকে গলা টিপে হত্যা করিস না। ওরে বাবা, এত দামি ইচ্ছা তোর? আচ্ছা যা, তোর ইচ্ছাটা আমি পূরণ করব। হাজার হলেও তুই আমার একটা মাত্র এভাবে তারা আরও অনেক কথা বলে। কল কেটে দেয়। এদিকে আকাশের কল কেটে দিয়ে অফিসের সব কাজ শেষ করে বাসায় চলে আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে ফ্লাইটে ঢাকায় চলে আসে। বিকেলে আকাশ সেই পার্কে বসে বসে বৃষ্টির কথা ভাবছে, কেননা বৃষ্টির কোনো ঠিকানা বা মোবাইল নাম্বার কোনোটাই আকাশের কাছে নেই। এদিকে বৃষ্টি পলিকে বলছে, ওই পলি, চল না আজকে একটু পার্কে গিয়ে ঘুরে আসি। পাগলটার জন্য আমার মনটা একটুও ভালো নেই। ঘুরতে গিয়ে যদি মনটা একটু ভালো হয়। আহারে বুনগো, আমার কত কষ্ট মনে, তাই না? ওই পার্কে কি আকাশ বসে আছে নাকি যে গেলেই তোর মন ভালো হয়ে যাবে? আহা, এত কথা না বলে চল না একটু ঘুরে আসি। আর এমনিতে তো তুই বাসায় বসে থেকে মোটা হয়ে যাচ্ছিস। বৃষ্টির কথা শুনে পলি তোর আগে ফুঁসতে থাকে আর রাগ গজগজ করে বলল, কি আমি মোটা হয়ে যাচ্ছি তাই না? যা, আমি যেতে চাইছিলাম মনটাকে নরম করে, কিন্তু এখন আর যাব না। বৃষ্টির কথা শুনে পলি তো বমি করার মতো অবস্থা। এই বুঝি পেটের ভেতর থেকে সব কিছু বেরিয়ে আসবে। যে কী সব খাবারের কথা বলিস তুই? আচ্ছা এইসব বলিস না, তাহলে আমি আর খাবার খেতেই পারবো না। চল যাচ্ছি তোর সাথে। বোন আমার এমন করে না, রাগিস না, আমি তো মজা করলাম শুধু। আচ্ছা যা, তোকে আমি ফিরে এসে নিজের হাতে স্পেশাল তেলাপোকার স্যুপ তৈরি করে খাওয়াবো। তবুও চল। পলি আর কিছু না বলে সোজা রুমে এসে নিজেকে তৈরি করে নেয়। আর বৃষ্টিও খুব সুন্দর করে সাজে। শাকচুন্নি মোটুও বলিস আবার লক্ষ্মীও বলিস। আমি তো কনফিউশনে আছি, আসলে সঠিকভাবে কোনটা বললি? তোরা তো বুঝতে হবে না, এখন তাড়াতাড়ি সুন্দর করে রেডি হয়ে আয়, আমিও গেলাম। যদি একটা মিনিট দেরি হয় রে পচা ডিম, তাহলে তোর কিন্তু খবর আছে, আমি বলে দিলাম। সে আজও এত সুন্দর করে কেন সাজছে সেটা সে নিজেও জানে না। কিছু সময় পর দুই বোন মিলে একটা রিক্সা নিয়ে পার্কে চলে আসে। পলি আকাশকে দেখতে পেয়ে বৃষ্টিকে বলে, বৃষ্টি, ওই দেখ তোর মজনু তোকে কষ্ট দিয়ে এখানে বসে কত মজা করে বাদাম খাচ্ছে। পলের কথা শুনে বৃষ্টির সামনের দিকে তাকাতেই বৃষ্টির মলিন মুখে খুশির রেখা ফুটে ওঠে। দেখেছিস, এই জন্য তো আমার মনটা বারবার এখানে আসার জন্য কেমন ছটফট করতেছিল। এখন বুঝি তো কি কারণ। বুঝছি, আর বলতে হবে না। এখন মহারানী যান, গিয়ে আশিকের সাথে কথা বলে এই কয়েকদিনে জমানো কষ্টটাকে কমিয়ে দিন। বৃষ্টি আর কোনো কথা না বলে সোজা আকাশের সামনে এসে কোমরে হাত দিয়ে রাগে চোখে দাঁড়িয়ে থাকে। কোমরে হাত দিয়ে রাগে চোখে দাঁড়িয়ে আকাশ ওর সামনে এমন কাউকে দেখে উপরে তাকিয়ে দেখে বৃষ্টি ভয়ঙ্কর চাহনি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। বৃষ্টির এমন তাকানো দেখে আকাশ তো ভয়ে প্রায় শেষ। মনে মনে বলে, এই রে, আজকে বুঝি আমাকে বিনা টিকিটে হাসপাতালে পাঠাবে। যে রাগ নিয়ে তাকিয়ে আছে, ভয় তো এখনই আমার কলিজা শুকিয়ে গেছে, মনের কথা বলবো কি করে? এই তোর সাহস হয় কি করে আমাকে না বলে কোথাও চলে যাওয়ার? তুই জানিস না এই কয়েকটা দিন আমি কতটা কষ্টে ছিলাম। আমার রাতের ঘুম কেড়ে নিয়ে নিজে তো ঠিকই আরামে ঘুমাচ্ছিস, তাই না? বৃষ্টির কথায় আকাশ তো অবাক। সে তার অবাক ভাব নিয়ে বৃষ্টিকে বলে, আজব তো, তুমি কি আমার ঘরের বউ নাকি যে আমি কোথায় যাব না যাব সেটা তোমাকে বলে যাব? আর তোমার রাতের ঘুম আমি কিভাবে কেড়ে নিলাম এটা তো আমার মাথায় ঢুকছে না। তোর মাথায় ঢুকবেও না বুদ্ধু। মাথায় এত বড় চুল থাকলে তোর মাথায় এইসব কথা ঢুকবে কেমনে? তুমি জানো এই কয়েকটা দিন তোমাকে না দেখে আমি প্রায় পাগলই হয়ে গিয়েছি। এখানে ওখানে সারাক্ষণ খুঁজেছি, কিন্তু কোথাও তোমাকে পাইনি। কিন্তু তুই আমাকে খুঁজবে কেন? আমার মতো খ্যাতকে খুঁজে তোমার কী লাভ সেটা তো আমি বুঝতে পারছি না। তুমি যদি সেটা বুঝতে, তাহলে কি আর আমাকে এতটা কষ্ট করতে হয়? আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা আমি নিজেও জানি না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। বৃষ্টির কথায় আকাশের তো এবার আকাশ থেকে পড়ার উপক্রম হলো। সে রসিকতা করে বলে, কি বলছো এইসব? তোমার মতো এত সুন্দর একটা মেয়ে আমার মতো 2 টাকার কাজের লোক খ্যাতকে ভালোবাসে, এটা তো বিশ্বাস হচ্ছে না আমার। তোমার বিশ্বাস হোক আর না হোক, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আর তুমিও এখন থেকে আমাকে তোমার থেকেও বেশি ভালোবাসবে, এটাই আমার শেষ কথা। আমি যদি তোমাকে ভালোবাসতে রাজি না হই তাহলে তুমি কি করবে? নিশ্চয়ই আত্মহত্যা করার চেষ্টা করবে, বা তোমার বাবাকে বলে আমাকে পুলিশে ধরিয়ে শাস্তি দিবে। থুর পাগল নাকি তুমি? আমি এত কষ্ট কেন করব?
তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এখানে বসে কান্না করব। আর এই মেয়ে বলে কি, আমি জানি সবাই ভালোবাসা না পেলে সুইসাইড করে, আরও কত কি করে, আর তুমি সেই সব না করে কান্না করবে? এটা ভালোবাসা পাবার কোন টেকনিক? ও বোঝে না, বুদ্ধ একটা। আমি যদি সুইসাইড করি তাহলে তোমাকে রেখেই পরপারে চলে গেলাম, তাহলে তো আমার কোনো লাভই হবে না। আবার তোমাকে পুলিশে ধরিয়ে দিলে আমি কষ্ট পাবো। আর আমি যদি কান্না করি তাহলে আমার চোখের পানি দেখে তোমার মনটা গলে আমার জন্য ভালোবাসা তৈরি হবে। ওরে বাবা, এত দূর? কিন্তু ম্যাডাম, আমাকে ভালোবাসলে আমি তো তোমাকে রোজ রোজ দামি রেস্টুরেন্টে বসিয়ে খাওয়াতে পারবো না, বাইকে চেপে শহরের অলিতে গলিতে ঘুরতে পারবো না, মাসে মাসে শপিং করাতে পারবো না। আমাকে দামি কোনো রেস্টুরেন্টে খাওয়াতে হবে না। তুমি 10 টাকার বাদাম আর ফুচকা খাওয়ালেই হবে। বাইকে করে ঘোরাতে হবে না, মাঝে মাঝে রিক্সা করে আমার হাতে হাত রেখে ঘুরে বেড়ালেই হবে। বিশাল দালান কোঠায় রাখতে হবে না, আমাকে কুঁড়ে ঘরে নিয়ে তোমার ভালোবাসায় হবে। আমাকে নিয়ে সিনেমা হলে বসে সিনেমা দেখতে হবে না, আমাকে নিয়ে ওই চাঁদনি রাতে তোমার কাঁধে মাথা রেখে চাঁদ দেখানোর সুযোগ দিলেই হবে। বড্ড বেশি ভালোবাসি যে তোমাকে। লাভ ইউ সোনা। আকাশ যেন বৃষ্টির এমন সুন্দর কথা শুনে কথা বলার ভাষাই হারিয়ে ফেলে। আকাশ কখনো ভাবেনি যে বৃষ্টি ওকে ঠিক এতটা ভালোবাসে। আকাশ আর কিছু না বলে পাশ থেকে একগুচ্ছ ফুল নিয়ে বৃষ্টির সামনে হাঁটু গেড়ে বসে। আমি যে তোমাকে সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, কিন্তু তোমাকে কখনো বলার সাহস হয়নি আমার। আজ বলছি, তুমি শুধু আমার, তুমি আমার। চাঁদনি রাতে চাঁদ দেখার সাথী, তোমাকে ছাড়া আমি যেন নিজেকে নিঃস্ব মনে হয়। আমি যে তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ রাগওয়ালি। বৃষ্টি খুশি হয়ে আকাশের হাত থেকে ফুলগুলো নেয় আর আকাশকে জড়িয়ে ধরে কিছু সময় পর ছেড়ে দেয়। আচ্ছা, আমাকে তুমি রাগওয়ালি বললে কেন? আমি কি তোমার সাথে খুব বেশি রাগ দেখাই? আরে, তোমার ওই রাগী চেহারাটা আমার এখনো মুখের সাথে ভেসে উঠলে ভয় লাগে। আমি যে তোমার ওই রাগী লোকটাকে বেশি ভালোবাসি, তাই তো তোমাকে রাগওয়ালি বলতে ভালো লাগে। আকাশ আর বৃষ্টির এমন প্রেম দেখে পলের যেন সহ্য হচ্ছে না, তাই তাদের উদ্দেশ্য করে বলল, বৃষ্টি, এত বেশরম না হয়ে আশেপাশের লোকজন দেখে একটু কাজ কর কেমন? এমনভাবে চিপসে আসিস কেন? ছেড়ে দিলেই হারিয়ে যাবে। বারে, আমার জিনিস আমার কাছে রাখবো না তো এটা হয় নাকি? আর কত কষ্ট করে ওকে কাছে পেয়েছি, এখনো যদি অবহেলা করে দূরে রাখি তাহলে যদি আবার হারিয়ে যায়, তাহলে তখন কোথায় পাবো আমার কলিজাটাকে? তোর সাথে কথা বলে পারবো না। এবার প্রেম করা শেষ হলে বাসায় চল। আমার কাজ চলছে তোদের এমন রোমান্টিক প্রেম দেখে। আহারে আমার বোন রে, কত কষ্ট হচ্ছে তাই না গো? তাড়াতাড়ি শাহিন ভাইয়াকে আসতে বল, তাহলে আমাদের প্রেম দেখে এমনভাবে জ্বলতে হবে না। আমি কি আর কম বলি নাকি ওকে আসতে? কিন্তু শাহিন তো আসতে পারে না, কারণ তারা একটা বদমাইশ বন্ধু আছে না, সালাম খচ্চর বেটা। নিজেও প্রেম করবে না, আবার ওর বন্ধুকেও প্রেম করতে দিবে না। ওই বেটা শালার জন্য আমার জানটা আমার কাছে আসতে পারে না। শালার ব্যাটারে যদি কাছে পাইতাম রে বোন, তাহলে কি যে করতাম আল্লাহ জানে। পলের কথা শুনে আকাশের তো বৃদ্ধ মানুষের মতো কাশি উঠে যায়, তাই নিজেকে অনেক কষ্টের সামলিয়ে পলিকে উদ্দেশ্য করে বলে, ওহ, আইসে মহারানী ভিক্টোরিয়া তার বন্ধুকে খেলাতে। আমি বলি কি, শালিকা তোমার প্রেমে পাওয়ার ফুরাই গেছে, তাই তো সে দেশে আসে না। এখন দোষ দিচ্ছ ওর বন্ধুর মতো ভালো মানুষটার। ওর বন্ধুর মতো ভালো মানুষ একটাও পাবে না। ও আইসে রে, কি আমার ভালো মানুষ রে শালা, ভালো মানুষটা চাই। ওই যদি আমাদের কষ্টটা বুঝতো তাহলে তো হতোই। আচ্ছা শালিকা, দেখি তোমার হাতটা দাও তো, একটু ধরে দেখি কি আছে। আকাশের কথা শুনে বৃষ্টি তো আকাশের দিকে রাগে লুক নিয়ে তাকায়, আর ওইদিকে পলি তো চারপাশে লাঠি খুঁজতেছে। তোমার সাহস তো কম না, আমার মতো এত সুন্দরী একটা গার্লফ্রেন্ডের নরম হাত রেখে তুমি আমার বোনের হাত ধরতে চাচ্ছ? আরে বৃষ্টি, তোর এই বয়ফ্রেন্ড হলো লুচ্চার সর্দার, তাই বলি কি আমাকে একটু সাইড দেই। না থাক, লুচ্চার হোক আর যাই হোক, জানোটা তো আমারই। এখন ওকে কষ্ট দিলে সে কষ্ট তো আমার কলেজায় গিয়ে লাগবে আগে। আরে তোমরা এসব কি শুরু করলে? আমি তো শালিকার নরম হাত ধরে দেখতে চাইলাম। আকাশ কথাটা বলার আগেই পলি আবারও রাগী কণ্ঠে বলে ওঠে বৃষ্টিকে, শালাদ বেটারে হাত ধরার মন মানসিকতা বের করি এই লাঠি দিয়ে। ওই বৃষ্টি, এভাবে হবে না। শালালে এই লাঠি দিয়ে মাথায় একটা বাড়ি দিতেই হবে, তাহলে হাত ধরার কথা মাথা থেকে বের হয়ে যাবে। আরে ধুর, তোমরা আমার পুরো কথা শুনো না কেন? এই জন্যই লোকে বলে
তোমরা বুঝো কম কিন্তু চিল্লাও বেশি। আমি বলছি তোমার হাত ধরে দেখব কপালে কি আছে, কেননা আমি হাতের রেখা দেখে সব বলে দিতে পারি। হ্যাঁ, তুমি হাত দেখে সব বলে দিতে পারো। কই, আমি তো তোমাকে এইসব করতে কখনো দেখিনি। আরে আগে তো এত সুন্দর শালিকার হাত পাইনি, তাই আজকে থেকে শুরু করলাম। বৃষ্টি তুই থাম তো। এই দুলা ভাই, তুমি আমার হাত ধরে তাড়াতাড়ি সবকিছু বলে দাও তো। পলের কথাগুলো শুনে আকাশ মনে মনে শয়তানি হাসি দিল। আকাশ মনে মনে বলে, এই তো শালিকার এবার পথে এসেছে, এখন দেখো তোমাকে কি করি। আমাকে কেলাবি? তোর সাহস কত বড়! আচ্ছা তোমার হাতটা দাও তো। পলে তখন আকাশের দিকে তার হাত বাড়িয়ে দেয়। আকাশ পলের হাতের রেখা দেখে জোরে চিৎকার দিয়ে বলে উঠল, না, এটা কখনোই হতে পারে না। আকাশের এমন চিৎকার করতে দেখে বৃষ্টি ও পলে দুজনেই তো অবাক হয়ে যায়। এই, তুমি এভাবে চিৎকার করছো কেন? আমার হাতে মাঝে কি কান্না আছে নাকি? আরে সেটা না, আসলে আমি তোমার হাতে দেখলাম। না থাক, বলবো না, তুমি কষ্ট পাবে, আর শালিকা কোনো কষ্ট পাক তা আমি চাই না। এই, তুমি কষ্টের কথা বাদ দিয়ে তাড়াতাড়ি বলো। আমার কিন্তু টেনশনে মাথা একদম শেষ হয়ে যাচ্ছে। পলের চিন্তারত মুখ দেখে আকাশ আবারও মনে মনে শয়তানি হাসি দিলেও কিন্তু মুখে দুক্কু দুক্কু ভাব এনে বলে, শাকচুন্নি কেবল তো শুরু, দেখ কি করি। আমি দেখলাম তোমার সাথে শাহিন নাকি তাহিনোর বিয়ে হবে না। ওই, তুমি এসব কি বলছো? আর কেন বিয়ে হবে না শুনি? কারণ শাহিনের বন্ধু এই বিয়ে হতে দিবে না, আর শাহিনের বন্ধু যা বলবে শাহিন তাই করবে। আকাশের কথাই পলি সায় জানায়। এটা পলি ভালো করেই জানে আকাশ যা বলে শাহিন তাই করে। পলি একটু মুখ বেচার করে বলল, হ্যাঁ, এটা ঠিক। ওর বন্ধু যা বলবে ও সেটা করবে। এমনকি আমাকে বিয়ে করতে মানা করলেও সেটা মেনে নিবে, একবারের জন্য ভাববে না। সেটা না হয় বুঝলাম, এখন আমার মাথায় এটা ঢুকছে না শাহিনের বন্ধু এমনটা করবে কেন। শালার পচা গার্লফ্রেন্ড, আমাকে আরো পেঁচাইতেছস গভীর চলে। বৃষ্টির কথাই আকাশ মনে মনে এটা বলেও মুখে বলল অন্য কথা। আরে জান, তুমি তো জানো না শাহিনের বন্ধু হলো আকাশ, আর আকাশ অনেক পাওয়ারফুল মানুষ। এখন আমার শালিকা যা যা বলেছে সব কিছু আকাশের কানে পৌঁছে গেছে, কেননা আকাশ হলো অলৌকিক ক্ষমতার অধিকারী। আচ্ছা, তুমি এটা কিভাবে বলছো? আর তুমি কিভাবে জানো শাহিনের বন্ধুর নাম আকাশ? শালার পচা রেডি, আমার গার্লফ্রেন্ড হয়ে আমাকে তুই মাইন্ডটা চিপাই ফেলতেছস। বৃষ্টিকে আকাশ তো মনে মনে ধুয়ে দিচ্ছে। সাবান ছাড়া কিন্তু সেই মুখে হাসি নিয়ে বলে, আমি কি শুধু এটাই জানি না কি, আমি আরো কত কি জানি। আচ্ছা দাঁড়াও, একটা ছোট্ট প্রমাণ দেই। পলি, তোমার ফোনে 2 মিনিটের মধ্যে শাহিনের কল আসবে, দেখো। শালা কলিজা যদি কল না আসে তাহলে তোরে আমি নিজেই খাইছি। আরে জান, তুমি তো জানো না তোমার কলিজা আসলে মানুষটা কি। হা হা হা। আকাশ কথাগুলো মনে মনে বলছে আর হাসছে। এইদিকে আকাশের হাসি দেখে শাহিনও কেমন যেন হাসি থামিয়ে রাখতে পারল না। আসলে বৃষ্টিরা আসার আগে থেকেই আকাশ শাহিনের সাথে কথা বলছিল। এখনো সেই কলটা কানেক্ট আছে। আকাশের এসব কাণ্ড শুনে শাহিন মনে মনে বলল, বন্ধু, তুই আমার গার্লফ্রেন্ডটাকে এভাবে বোকা বানাচ্ছিস? তোরে তো আমি খবর করেই ছাড়মু, এখন কল দিয়ে প্রমাণ করি। এইদিকে শাহিন 2 মিনিটের আগেই পলের মোবাইলে কল দেয়, আর পলি কল রিসিভ না করে বৃষ্টিকে বলে, বৃষ্টি রে, আমার প্রেমটা মনে হয় গেল। কেননা তোর বয়ফ্রেন্ড যা যা বলল সব কিছুই তো হচ্ছে। এই দেখ, শাইন কল দিচ্ছে। এইটা তো সত্যিই হলো। আচ্ছা জান, এই বিপদ থেকে পলি কি মুক্তি পেতে পারে কোনোভাবে? দেখো জান, আমি এটা তো প্রেশার মাথায় কখনো দিতাম না যদি পলি তোমার বন্যা হতো। এখন শালিকা যখন আমারই হবে, তখন তার জন্য তো কিছু একটা করতে হবে। এর একটা উপায় আছে। আরে দুলা ভাই, কথা না বলে আগে উপায়টা বলে। আমি শাহিনকে ছাড়া বাঁচবো না। শাহিনের বন্ধুকে খুশি করার জন্য তোমার ব্যাগ থেকে 1000 টাকার 5টি নোট দিতে হবে, তাহলে আকাশ মানবে, না হলে ওর মন গলবে না। আচ্ছা, ওই ঘুষখোর ব্যাটারের টাকা না হয় আমি দিলাম, কিন্তু ঘটনা হলো আমি ওকে চিনি না, তাহলে টাকা দিব কিভাবে? আরে শালিকা, আমি তোমার জন্য এত কিছু করতে পারছি, আর এইটুকু করতে পারবো না? তুমি টাকাগুলো আমার কাছে দাও, আমি ওকে টাকা পৌঁছে দিব।
আকাশের কথা শুনে পলি তার ব্যাগ থেকে 5,000 টাকা বের করে আকাশের হাতে দিয়ে বলে, প্লিজ দুলাভাই কিছু একটা করো, আমার প্রেমটা যেন না ভাঙে। আমি কিন্তু শাহিনকে ছাড়া বাঁচবো না। আরে তোমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আমি আকাশের থেকে শুনলাম ও খুশি হয়েছে তোমার প্রেমের কথা শুনে। আচ্ছা, তুমি এখান থেকে আকাশের কথা কিভাবে জানলে? আর তুমি তো আকাশকে কখনো দেখোওনি। শালার শাকচুন্নি গার্লফ্রেন্ড, তুই শুধু আমারে বাস দিস। আকাশ তো এবার পারে না বৃষ্টিকে গিলে খায়, কিন্তু তা কি করার? জো আছে না হলে সদ্য প্রেম এখানেই শেষ। তাই সে হাসি মুখে বলে, এটা কোনো কথা হলো? আমি যদি শাহিন কখনো পলির ফোনে কল দিবে সেটা বলতে পারি, তাহলে এটা কেন বলতে পারবো না? আচ্ছা, তোমরা কি আরো প্রমাণ চাও নাকি? না থাক, তোমার কথার যুক্তি আছে। আচ্ছা, আমরা তাহলে এখন যাই। অনেকক্ষণ হলো আমরা এসেছি বাড়িতে, সবাই চিন্তা করবে। আচ্ছা যান, দেখে শুনে সাবধানে যাইও কেমন? লাভ ইউ জান। লাভ ইউ টু কলিজা। আকাশ ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে মনের আনন্দে হাসতে হাসতে আবারও শাহিনকে কল দেয়। আর শাহিন কলটা রিসিভ করেই শুরু করে দেয়, শালা হারামি, তুই আমার গার্লফ্রেন্ডকে বোকা বানিয়ে 5,000 টাকা হাতিয়ে নিলি। তোর গার্লফ্রেন্ডের সাহস কত বড়, আমার সামনে দাঁড়িয়ে আমাকে কেলানোর হুমকি দেয়। তাই তো একটু মজা দেখালাম। ইস, তোর পেতনি তোকে অনেক বেশি ভালোবাসে। সেটা তো আমি জানি, তোকে বলতে হবে না। এখন বল, টিট কবে দিবি? তুই তো শালা আমার ভাইরা ভাই হবার টিকিট হাতে পেয়ে গেলি। ট্রিট তো দিব, আগে তোর গার্লফ্রেন্ডের থেকে নেওয়া 5-এর সাথে তোর থেকে নেওয়া 5 যোগ হয়ে যাক। কি কইলে হলো? আমি তোকে টাকা কেন দিতে দেবো? তোকে আমি একটা টাকাও দিতে পারবো না। তুই দিবি, তোর 14 গোষ্ঠী দিবে। আমি শুধু পলির হাতটা দেখে আবার বলবো, তুমি যদি এই ছেলেকে বিয়ে করো তাহলে তোমার জীবন অন্ধকারে তলিয়ে যাবে। ব্যাস, আর বলতে হবে না। তোর এই স্বপ্নটা পূরণ হবে না বন্ধু, কেননা আমি তোর বলা সব কথা রেকর্ড করছি। হা হা হা, শাহিনের বাচ্চা, তোর মনে হয় এবার আমার ক্ষমতাটা দেখার ইচ্ছা হয়েছে। ওকে তুই থাক, আমি চললাম পলির কাছে। দেখি পলি আমার কথা শুনে নাকি তোর কথা শুনে। তুই আমার বন্ধু নাকি শত্রু, আমি তো সেটাই ভাবতে পারছি না। এখন তুই যেটা মনে করিস আমি সেটাই। জলদি টাকা দে, না হলে আমি গেলাম। আকাশ কথাটা বলেই কলটা কেটে দিয়ে মনের আনন্দে গুনগুন করে গান গাইতে গাইতে বাসার দিকে যাচ্ছে। ওকে সেটা দেখার অপেক্ষায় থাকলাম। 10,000 তো নিছি, তুই নাই 5 নিবি। এই তো, হা হা হা। এইদিকে রিয়া আর ওর মা সোফায় বসে কথা বলছে। এমন সময় বৃষ্টি ওদের বাড়িতে চলে আসে। বৃষ্টিকে দেখে রিয়া এগিয়ে গিয়ে কুশল বিনিময় করে। আরে বৃষ্টি, কেমন আছো? আর কি মনে করে আমাদের বাড়িতে আসলে? তুমি তো আমাদের বাড়িতে আসোই না একদম। রিয়ার করা প্রশ্নে বৃষ্টি একটু হেসে উত্তর দেয়, এতগুলো প্রশ্ন একেবারে আমার দিকে ছুড়ে দিলে এখন আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব শুনি? হা হা হা। বৃষ্টি, তুমি তো অনেক মজা করতে পারো দেখছি। তা কেমন আছো? এই তো ভাবি, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? তোমাদের সেই কবে থেকে দেখি না, তাই তো আজকে দেখার জন্য ছুটে চলে আসলাম। এই তো, আমরা অনেক ভালো আছি। আর এসেছো, অনেক ভালো করেছো। আমি অনেক খুশি হয়েছি তোমাকে আমাদের বাড়িতে দেখতে পেয়ে। বৃষ্টি, এ হলো আমার মা। আর মা, এই হলো তোমাদের জামাইয়ের কাজিন। হাই আন্টি, কেমন আছেন? এই তো মা, আমি অনেক ভালো আছি। তা মামনি, তুমি কেমন আছো? ফরিদার কথায় বৃষ্টি একটু হাসলো মনে মনে। এক কথা বলল আর মুখে আরেক কথা বলল। আমার জানটাকে কষ্ট দিয়ে এখন ভালো আছে। এইভাবে ওরা কথা বলে। বৃষ্টি ওদের সাথে খাবার খেয়ে বাসায় চলে আসে। আকাশের মা থাকার কারণে রিয়ার কাছে থেকে আকাশের সম্পর্কে বৃষ্টির আর শোনা কিছুই হলো না। এদিকে আকাশ বসে বসে চেয়ারে দোল খাচ্ছে আর ওর বাবা মায়ের করা সেই আচরণগুলোই ভাবছে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে বন্ধুর গার্লফ্রেন্ডের টাকা আমার পকেটে। হা হা হা, ভাবতেই মজা লাগে। আমি কি অপরাধ করেছিলাম তোমাদের কাছে? তোমাদের তো টাকা পয়সা দেওয়া নিয়ে কোনো কমতি রাখিনি। নিজের সর্বোচ্চ দিয়ে তোমাদের খুশি রাখার চেষ্টা করেছি। আজ সেই আমি তোমাদের কাছে মূল্যহীন। আসলেই দুনিয়ায় উপকার করা মানুষগুলোই পর হয়ে যায়, আর ক্ষতি করা মানুষরাই আপন হয়ে যায়।
আকাশ এসব ভাবছে আর চোখের কোণে জমে থাকা পানি হাত দিয়ে মুছতেছে। চোখের পানি যেন শেষই হচ্ছে না। হঠাৎই আকাশের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। আকাশ পকেট থেকে ফোন বের করে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে বৃষ্টির নাম্বার সুন্দর করে ভেসে আছে। মাই লাইফ বলে সেভ করা। আকাশ কলটা রিসিভ করে। হ্যাঁ জান বলো। কি ব্যাপার, আমার কলিজার কণ্ঠটা এমন মনে হচ্ছে কেন শুনি? আরে তেমন কিছু না, তুমি এমনি একটা ভাবতেছো, আমার তো কিছুই হয়নি। দেখো জান, আগে হয়তো তোমাকে নিয়ে ভাবার কোনো মানুষ ছিল না, কিন্তু এখন আমি তোমার জীবনে এসে গেছি। তোমাকে নিয়ে সকল ভাবনা আমার মনটা সব সময় তোমার কাছে থাকে। তাহলে আমি কি জানি না তোমার কখন কেমন লাগে? পরিবারের সবার কথা খুব করে মনে হচ্ছে, তাই না? তুমি কি করে ভাবলে আমার এখন পরিবারের কথা মনে হচ্ছে শুনি? ওই যে বললাম, আমার মন তোমার কাছেই থাকে। আর একটু আগেই রিয়া ভাবিদের বাসা থেকে ঘুরে আসলাম। বৃষ্টির মুখে রিয়া নামটা শুনে যেন অনেক ভালো লাগে আকাশের। কেননা রিয়া কোথায় থাকে সেটা আকাশ জানে না, তাই অবাক হয়ে বৃষ্টিকে জিজ্ঞাসা করে। কি বলো তুমি? রিয়াদের বাড়িতে গেছিলে আর রিয়া কেমন আছে? খুব ভালো রিয়া মেয়েটা। অনেক ভালো আছে। আর এই মিস্টার, চুপ থাকো। তুমি ওই বাড়ির কাজের লোক না, বরং রিয়া ভাবির ভাই। সেটা আমি রিয়া ভাবির থেকে শুনেছি। ও তুমি দেখছি তাহলে সব কিছুই শুনেছো। তা একটা কথা রাখবে আমার? তোমার একটা কথা কেন, আমি তোমার হাজারটা কথাও রাখতে রাজি আছি। বলো, কি কথা বলতে চাও? আমাকে যে তুমি ভালোবাসো বা আমি কোথায় আছি সেইটা কাউকে বলিও না প্লিজ। কেননা রিয়া আমার কথা জানতে পারলে ছুটে আসবে, তখন আমি নিজেকে ধরে রাখতে পারবো না। আচ্ছা, সেটা না হয় বুঝলাম। জানো, আমার শ্বশুর শাশুড়িকেও রিয়া ভাবিদের বাসায় দেখলাম। দুজনেই অনেক শুকিয়ে গেছে। তাদের মুখে শুধু চিন্তার ছাপ। আর তারা নাকি ওই বাড়িতে এখন থেকে থাকে রিয়া ভাবিদের সাথে। ওইটা কোনো ব্যাপার না, চিন্তা তো করবেই। ওদের মেয়েকে বিয়ে দিয়েছে। আচ্ছা, তারা কেন নিজের বাড়ি রেখে মেয়ের বাড়িতে থাকে সেইটা জেনে আমাকে বলিও তো। আচ্ছা জান, ঠিক আছে। এখন তাহলে রাখি। তোমার হিটলার শাশুড়ি ডাকছে খাবার খাওয়ার জন্য। যাই, দেরি হলে বকা একটাও মাটিতে পড়বে না। পাগলি একটা। আচ্ছা ঠিক আছে, বাই সোনা। কলিজা। আকাশ কলটা কেটে দিয়ে আবারও বৃষ্টির বলা নতুন কথাটা নিয়েই ভাবনায় পড়ে যায়। কি ব্যাপার? তাদের নিজেদের সব কিছু থাকতে এখন মেয়ের বাড়িতে কেন থাকছে না? কি কোনো সমস্যা হয়েছে না? আমার মাথায় তো কোনো কথাই ঢুকছে না। আকাশ এইভাবে নানান কথা মনের গহীন থেকে ভাবতে থাকে। এইভাবে নানান চিন্তা, বৃষ্টির ভালোবাসা, ওই অফিসের কাজের মাধ্যমেই কাটতে থাকে আকাশের জীবন। আর সামনের দিকে বাড়তে থাকে জীবন নামক ঘড়ির কাঁটা। আসলেই জীবন যেভাবেই চলুক না কেন, সময় কখনো থেমে থাকে না কারোর জন্য। আকাশে একদিন অফিসে বসে ম্যানেজারের সাথে কথা বলছে, ঠিক এমন সময় পিয়ন এসে জানায় বৃষ্টির গ্রুপের মালিকের মেয়ে বৃষ্টি চৌধুরী তার সাথে দেখা করতে এসেছে। কথাটা শুনে তো আকাশের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো। কেননা এই বুঝি ধরা পড়ে গেল সে। আকাশ অনেক চিন্তা ভাবনা করে বলে তাকে ভেতরে পাঠিয়ে দিতে। পিয়ন গিয়ে বৃষ্টিকে ভেতরে পাঠিয়ে দেয়। বৃষ্টি আকাশের কেবিনের সামনে এসে বলে, আসসালামু আলাইকুম, মে আই কাম ইন স্যার? আকাশ পেছনের দিকে মুখ করে পেপারে আড়ালে মুখ লুকিয়ে নরম স্বরে কণ্ঠ অন্যরকম করে উত্তর দেয়। ওয়ালাইকুম আসসালাম, ইয়েস কামিং। ধন্যবাদ স্যার। আর স্যার, আমি এসেছি বৃষ্টি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে। আমাদের অফিসের একটা কাজ নিয়ে আপনার সাথে একটু কথা বলতে এখানে আপনার কাছে আমার বাবা মিস্টার ওসমান চৌধুরী পাঠিয়েছেন। আপনার যদি একটু সময় হয় তাহলে কি সেটা নিয়ে কথা বলতে পারি? ওইদিকে বৃষ্টির এমন সুন্দর করে গুছিয়ে কথা বলা দেখে আকাশ তো মুখ টিপে হাসতেছে। সেটা বৃষ্টির চোখের আড়ালেই থেকে যায়। এই যে মিস বৃষ্টি চৌধুরী, এভাবে দাঁড়িয়ে কথা না বলে যদি বসে কথা বলতেন তাহলে নিজের অফিসটাকে ধন্য মনে করতাম। আপনার মতো এত সুন্দর একটা মেয়ে আমার কেবিনে এসে দাঁড়িয়ে কথা বলবে, এটা কি হয়? তা কি খাবেন বলেন? ঠান্ডা না কফি নাকি ফুচকা? আকাশ ফুসকার কথা বলেই তো জিহ্বায় কামড় দেয়। আর ওইদিকে বৃষ্টি মনে মনে ভেবে প্রশ্নসূচক আকাশের দিকে তাকিয়ে একটা জিজ্ঞাসা সূচক প্রশ্ন করে। কালার বেটা বজ্জাত, আমাকে পটানোর চেষ্টা, তাই না? তোরে যদি ভাগে পাইতাম তাহলে তেলাপোকার স্যুপ খাইয়ে ছাড়তাম। তা আপনাদের অফিসে কেউ আসলে তাকে ফুচকাও খাওয়ানো হয় নাকি? না, এটা শুধু মেয়ে ক্লায়েন্টদের জন্য রুলস। এই রে, আমি কি থেকে কি বলে ফেলেছি। এমনিতেই আমার শাকচুনি গার্লফ্রেন্ড একটা কথা পাইলেই সেটার A to Z না শুনে ছাড়বে না। আসলে ম্যাডাম সেটা না, খাবারের কথা বলতেই ভুলে ফুচকা বলে ফেলেছি। যাই হোক, কি খাবেন?
খচ্চর বেটা, আমি তোর মতি গতি বুঝি না? শালা লুচ্চা বেটা। না স্যার, আমি কিচ্ছু খাবো না। কিন্তু স্যার, আপনি অন্যদিকে মুখ লুকিয়ে আছেন কেন? আসলে আমার গার্লফ্রেন্ড কড়া গলায় বলে দিচ্ছে কোনো মেয়ের দিকে তাকালে আমার চোখ তুলে তার বিনাটি ব্যাগে রেখে দিবে, তাই এমনি আছি। যদি চোখ তুলে নেয় তাহলে আমি কি করে দেখবো আমার চাঁদ পরীটাকে? আহ, কি প্রেম মাইরি। ও স্যার, বুঝেছি, সে আপনাকে অনেক ভালোবাসে। আচ্ছা, আমরা কি আপনার কোম্পানির ওই প্রজেক্টটা পাবো? না দিলে কি আর মানবেন? আপনি তো জোর করেই নিবেন নিজের বলে। মানে কি বলছেন? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। এই রে, কি থেকে কি যে বলি। ধ্যাত, না ম্যাডাম, কিছু না। আমার কোম্পানির প্রজেক্টটা আপনাদের কোম্পানি পাবে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। এখন তাহলে আমি আসি, কেমন? ঠিক আছে ম্যাডাম, সময় পেলে আবার আসবেন কেমন? শালা লুচ্চা বেটা, শখ কত, সময় পেলে আবার আসবেন। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, টাটা। বৃষ্টি আকাশের কেবিন থেকে সোজা চলে আসে আর এইদিকে আকাশ বৃষ্টির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মুখের সামনে থেকে পেপারটা সরিয়ে সামনের দিকে ঘুরে বলছে, আল্লাহ বড় জোর বাঁচা বেঁচে গেছি। আর একটু হলেই তো মহারানীর কাছে ধরা পড়ে গেছিলাম। ইস, কোম্পানির সিইও এর সাথে কত সুন্দর করে কথা বলল, আর আমার সাথে শুধু রাগ দেখাবে পাগলি একটা। এদিকে বৃষ্টি বাড়িতে এসে তার বাবাকে খবরটা জানিয়ে দেয় যে ওরা কাজটা পেয়েছে, আর রুমে এসে আনমনে আকাশ মানে সিও সাহেবের কথা চিন্তা করতে থাকে। ঠিক তখনই পলি ওর রুমে এসে দেখে বৃষ্টিকে নিয়ে গভীর চিন্তায় আছে। তাই সে বৃষ্টিকে জিজ্ঞাসা করলো, কি রে বৃষ্টি, এভাবে কি নিয়ে ভাবছিস এমন করে? ও, আর বলিস না, আজকে একটা আজব কাণ্ড ঘটেছে। আমি আরকে কোম্পানির সিইওর সাথে দেখা করতে গেছি তখন। কি আজব ঘটনা, আমাকে একটু বল, শুনে দেখি হাসি পায় না কান্না পাই। জানিস, ওই সিইও আমাকে পটানোর জন্য মধুর সুরে কথা বলছিল, কিন্তু তার থেকেও আজব ঘটনা, সে আমার দিকে একবারও ফিরেও তাকায়নি। কি বলিস? পৃথিবীতে এমন মানুষও আছে যে তোর মতো এত সুন্দরীর দিকে একবারও না তাকিয়ে বরং নিজেকে আড়াল করে রেখেছে? আরে সেটাই তো আমি জিজ্ঞেস করাতে বলল তার গার্লফ্রেন্ড বলেছে কোনো মেয়ের দিকে তাকালে নাকি ওর চোখ তুলে নিবে। বৃষ্টির কথা শুনে পলিও যেন অট্ট হাসিতে মেতে ওঠে। এইভাবেই দুই বোন আরো অনেক কথা বলে। এদিকে ওই রিয়া, রিয়া, কোথায় গেলে তোমরা? রিয়া ওয়াশরুমে থাকার কারণে জনের কথার জবাব দিতে পারে না। এটা দেখে আকাশের মা এসে বলে, বাবা জনি, কি হয়েছে? এভাবে রিয়াকে কেন ডাকছো? কোনো সমস্যা হলে বলো, আমি ঠিক করে দিই। না মা, কোনো সমস্যা হয়নি, বরং একটা খুশির সংবাদ আছে, যেটা জানানোর জন্য রিয়াকে ডাকছি। এইদিকে জনের কথা শুনে ফরিদা কিছু বলতে যাবে, ঠিক তখনই রিয়া সিটি দিয়ে নামতে নামতে বলে, কি হয়েছে? এমনভাবে ডাকছো কেন? মনে হচ্ছে আমি কোথাও হারিয়ে গেছি। রিয়া, তুমি জানো আমার প্রমোশন হয়েছে। আমি আজকে অনেক খুশি। আসলে তুমি আমার জীবনে আসাতে আমার ভাগ্য পরিবর্তন হয়েছে। একটার পর একটা খুশির খবর যেন আসতেই চলেছে। আসলে তুমি আমার ঘরের লক্ষ্মী বউ। আম্মা, আমার জন্য দোয়া করবেন যেন আরো ভালো কিছু করতে পারি। দোয়া তো অবশ্যই করব বাবা, আমাদের দোয়া তোমাদের সাথে সব সময় আছে। এইভাবে আরো কথা হয় ওদের মাঝে। এইভাবে আরো অনেক কথা হয় ওদের মাঝে। এভাবে দেখতে দেখতে কিছুদিন চলে যায়। একদিন বৃষ্টি আর টিপু বসে বাদাম খাচ্ছে আর কথা বলছে। আচ্ছা বৃষ্টি, আমি যে তোমাকে বললাম আমার বাবা মা রিয়ার বাসায় কেন এসেছে সেটা তো বললে না। ও শিট, আমার তো সেই কথাটা বলতেই মনে নেই। আমি তো কয়েকদিন আগে রিয়া ভাবির থেকে শুনেছি, যদিও ভাবি বলতে চাইছিল না, কিন্তু আমার জোরাজোরিতে বলেছে। কি বলেছে তাড়াতাড়ি বলো, আমার যে শুনতে খুব ইচ্ছা করছে। তোমার বাবা মাকে নাকি তোমার বড় ভাইয়া দেখতে পারে না, তাই তাদের উপর অনেক অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেয়। তখন ভাবি তার বাসায় নিয়ে আসে। ও, তুমি এমন কথা শুনে একটু কষ্ট পেলে না? কষ্ট পাবো কেন বলো? আমি তাদের ছেলে হিসেবে একটু কষ্ট পেলেও বাড়ির কাজের লোক হিসেবে সেইটা ভুলে গেছি। তোমার সাথে যা ঘটেছে তারপরেও আমি নিজে কি বলবো, তবে ধৈর্য ধরো, আল্লাহ সব ঠিক করে দিবেন। বাদ দাও এইসব, আর চলো বাসায় যাই। আমার একটু ভালো লাগছে না, মনের ভিতর কেমন কেমন করতেছে। আচ্ছা তাহলে চলো আমাদের বাসায় যাই। আমার বাবা মা তোমার কথা সব জানে, তোমাকে দেখলে ওনারা অনেক খুশি হবে। এখন তো দেখতে আর পাগল পাগল লাগে না, আগের মতোই, তাই তারা হাসবে না। না, আজকে যাব না, অন্য কোনো একদিন যাব।
আর শ্বশুর বাড়ি আগে থেকে কি দাওয়াত খাওয়া শিখাইতেছো নাকি? বারে, শিখতে তো হবেই, একমাত্র মেয়ের জামাই বলে কথা, বেশি বেশি পাবে, বুঝলে শোনা? এইভাবে ওরা আরও অনেক কথা বলে বাসার দিকে চলে যায়। আকাশ বৃষ্টিকে ওর বাসার সামনে রেখে ওর বাসায় চলে আসে। এইভাবে দেখতে দেখতে পার হয়ে যায় 6টি মাস। শাহিন বাড়িতে চলে আসবে আগামীকাল, কেননা আকাশ আর ওর বাবা মা মিলে শাহিন আর পলের বিয়ে ঠিক করেছে। আকাশ খুশি মনে পরের দিন শাহিনকে আনতে চায়। শাহিন আগে এসে দাঁড়িয়ে আছে। আকাশের কাছে এসে কিল ঘুষি দিতে দিতে বলে, সালাম হারামি কত সময় দাঁড় করিয়ে রাখলি, সেই দিকে তোর কোনো ধারণা আছে নাকি? ওই সালাম, তুই তো জানিস আমি এমনই, তাহলে আবার বলছিস কেন শুনি? আর ঢাকা শহরের জ্যামের কথা কই? তোকে নতুনভাবে বোঝাতে হবে নাকি যে জায়গায় যেতে 10 মিনিট লাগে না, আর জ্যামের কারণে সেই জায়গায় যেতে 2 ঘন্টা লাগে? তাহলে আমি কি করতে পারি বল? হয়েছে। তা কেমন আছিস সেটা তো বলবি নাকি? আমি যে ভালো না থাকার মাঝেও নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টায় ব্যস্ত থাকি, সেটা তুই ভালো করেই জানিস। সেটা তো জানি। তা মহারাজ, আপনার রানীর কি খবর? আপনার খোঁজ খবর কি ঠিক মতো রাখছে নাকি? নিবে না বললে কি আর হয়? আমি যে তার জীবনের একটা অংশ হয়ে গেছি। এখন চল যাওয়া যাক। একটু দাঁড়া না, সবেমাত্র এলাম তাই না? কতদিন হলো এই এয়ারপোর্টের দৃশ্য দেখি না, আর তুই সেটা না দেখতে দিয়ে যেতে বলছিস? ও, এয়ারপোর্টের দিকে নজর তো না, পলির কথা মনে হয়। আমি মনে হয় কিছুই বুঝি না। তুই থাক, আমি গেলাম। 2 বোন আমাকে তোর সাথে দেখলে গিলে খাবে। সেটাও তো ঠিক রে। আচ্ছা, তুই তাহলে একটু দূরে গিয়ে লুকিয়ে থাক, তাহলেই তো আর দেখতে পারবে না। আচ্ছা ঠিক আছে। আর অনেক দিন পরে গার্লফ্রেন্ডকে সামনে পেয়ে নিজেকে আবার বেহায়া বানিয়ে ফেলিস না, হা হা হা। আকাশের কথাটা বলি সেখান থেকে একটু দূরে চলে যায়। আর এদিকে পলি এয়ারপোর্টে আসতে পারে না একটা ইমার্জেন্সি কাজের জন্য। তাই শাহিনকে ফোন করে বলে দেয়। শাহিন ও পলের বিপদের কথাটা বুঝতে পেরে আকাশের কাছে এসে বলে, বন্ধু চল বাসায় যাওয়া যাক। পলি আসবে না, ওর একটা কি কাজ পড়েছে, সেখানে গেছে। মাত্র ফোন করে মানা করে দিল। আচ্ছা ঠিক আছে চল তাহলে। তবে আমি কিন্তু বস্তিতে থাকি। তুই সেখানে যাবি নাকি তোর বাড়িতে যাবি? বাড়িতেই যেতে হবে, আজ বাদে কাল বিয়ে, বুঝতেই তো পারছিস তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় চলে যা। কেননা তোর সাথে ওদের কেউ আমাকে দেখলে চিনতে পারবে, আর আমি চাই না আমার সম্পর্কে কেউ কিছু জানতে পারুক। তাই বলে তুই আমার বিয়েতেও যাবি না? মানে মনে রাখিস, তুই যদি আমার বিয়েতে না যাস তাহলে আমি বিয়েই করব না, এটা নিশ্চিন্ত থাক। আরে বন্ধু, রাগিস না। আমি তোর বিয়েতে অবশ্যই যাব। তোর বিয়ে খেতে না পারলে আমার বুঝি ভালো লাগবে? এই তো আমার ভালো বন্ধু। ওকে, তুই তাহলে বাসায় যা, আমিও গেলাম, কেমন? ওকে বন্ধু ভাই। এইদিকে কথাটা বলে শাহিন আর আকাশ দুই দিকে চলে যায়। আকাশ বাসায় এসে একটু নিজেকে পরিপাটি করে অফিসে যাওয়ার জন্য বের হয়। ড্রাইভার গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। আকাশ গাড়িতে গিয়ে বসতেই ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে। আকাশ কিছু সময় পর অফিসে এসে বসতেই বৃষ্টির মোবাইল থেকে একটা কল এসে আকাশ বৃষ্টির কল দেখতে পেয়ে তাড়াতাড়ি কলটা রিসিভ করে। তুমি পচা, তুমি একটু ভালো না, তুমি খুব খারাপ। আমাকে একটু মনে রাখো না, একটু মিস করো না। আরে জান, তুমি এসব কি বলতেছো? আমি কি এমন নাকি তুমি জানো না? তোমাকে আমি কতটা ভালোবাসি, কতটা মিস করি। কত মিস করো আমি জানি, তাহলে আমাকে সকালে গুড মর্নিং বললে না কেন? আমি ঘুম থেকে উঠে তোমার গুড মর্নিং না দেখতে পেয়ে আমার মনটাই খারাপ হয়ে গেছে। ও এই ব্যাপার। তাহলে আসলে আমি না আজকে একটা কাজে গেছিলাম তো, তাই ভুলে গেছিলাম। সরি বাবু। আসলে আকাশ প্রতিদিন বৃষ্টিকে সকালে গুড মর্নিং বলতো, যেটা বৃষ্টি ঘুম থেকে উঠেই দেখে মন ভালো করে নিত। আজকে আকাশ এয়ারপোর্টে যাওয়ার জন্য বলতেই ভুলে গেছিল। আচ্ছা সরি বলতে হবে না। তুমি জানো পলির বিয়ে কালকের পরের দিন, আর আমার জানার কোনো খবরই নেই। আরে জান, তোমার আমার বিয়ে হবে, আগে একটু ধৈর্য ধরে থাকো কেমন? এটা বিয়ে শাদির ব্যাপার, এত তাড়াহুড়ো করলে কি চলে নাকি? এইভাবে আকাশ বৃষ্টিকে আরও বুঝালে বৃষ্টিও বুঝতে পারে। আকাশ আরও অনেক কথা বলে, কল কেটে দেয়। বিকেলে আকাশ বাসায় আসে। এইভাবেই দেখতে দেখতে পার হয়ে যায় দিন। চলে আসে শাহিনের বিয়ের সময়। বিয়ের দিন সকালে। আকাশ, তোর মতে গতি কিন্তু আমার একদম ভালো লাগছে না। তোকে কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, তুই আমার বিয়েতে না আসলে আমি বিয়ে করব না। দোস্ত একটু বোঝার চেষ্টা কর। আমি হলাম গরিব মানুষ, ভালো কোনো পোশাকও নেই,
এইসব পোশাক পরে গেলে সবাই কি বলবে? তোকে সবাই কথা শোনাবে। সালাম হারামি, বাংলাদেশের টপ ধনীদের মধ্যে একজন হয়েও নিজেকে গরিব বলছিস। তাহলে আমাদের মতো মানুষরা নিজেকে কি বলবে সেটাই ভাবছে আমার মন। আমি এত কথা শুনতে চাই না, তোকে যেন রাস্তায় দেখতে পাই, আমি যাওয়ার সময় সাথে নিয়ে নেব, কথা শেষ। শাহিন আকাশ আর কোনো কথা না শুনেই কলটা কেটে দেয়। এইদিকে আকাশের চিন্তায় যেন মাথা কোনো কাজ করছে না, কেননা ওখানে রিয়া, বৃষ্টি, ওর বাবা মা সবাই থাকবে। আকাশ এখন কি করবে এইভাবেই ভাবতে ভাবতে ওর ফোনে বৃষ্টির একটা কল আসে। হ্যালো জানো, হ্যাঁ জান, বলো এখন কেন ফোন করেছো? তুমি কি আসবা আমাদের বাড়িতে পলির বিয়ে উপলক্ষে? পলির বিয়েতে আমি কেন যাব শুনি? পলি তোমার শালিকা হয় সেজন্য। আর তাছাড়া তুমি বিয়েটা দেখে যদি আমাদের বিয়ের ব্যাপারটা একটু তাড়াতাড়ি বোঝাতে পারো তাই। ওরে বাবা, তাই নাকি? আচ্ছা, একটা কথা বলবা, তোমার বাড়িতে আমি যদি যাই আর সবাই যদি জানে একটা কাজের লোক তোমার বয়ফ্রেন্ড, তাহলে মান সম্মান কি থাকবে? দেখো আমি তোমাকে দেখে প্রেম করেছি, তাই এইসব মান সম্মানের কথা চিন্তা করলে তো আর ভালোবাসতাম না, তাই না? আর তাছাড়া বাবা মা তোমার কথা সব শুনেই রাজি হয়েছে। এখন পাড়া প্রতিবেশী কি বললো না বললো সেটা দেখার সময় আমার নেই, বুঝতে পেরেছো? বুঝেছি। আচ্ছা যাও, আমি যাওয়ার চেষ্টা করব, যদি পলির জন্য ভালো কিছু গিফট হিসেবে কিনতে পারি তাহলে। দেখো, তোমার যদি তোমার শালিকাকে গিফট দিতে মন চায় তাহলে টাকা লাগলে আমার থেকে নাও, তবুও তুমি আসো, তোমার হবু শ্বশুরের কিন্তু আবার টাকার কোনো অভাব নেই। আচ্ছা ঠিক আছে জান, যদি লাগে তাহলে নিব। এখন বাই সোনা। মা। আকাশ কথাটা বলেই কলটা কেটে দিয়ে মনে মনে হাসে আর ভাবতে থাকে। হা হা হা, শ্বশুর আমার কোম্পানিতে কাজ করে, টাকার কোনো অভাব নেই, তাহলে আমার কি করে অভাব থাকতে পারে বলেন? পাগলি একটা, বোঝেও না। এইভাবে কথাগুলো ভাবতে ভাবতেই যাওয়ার সময় হয়ে যায়। আকাশ একটা সুন্দর পাঞ্জাবি ও একটা জিন্সের প্যান্ট পরে, পাঞ্জাবিটা অনেক দামি, কিন্তু সবাই বলবে ফুটপাত থেকে কেনা। আকাশ পলির জন্য একটা দামি উপহার কিনে, যেটা শাহিনের কাছে আগেই দিয়ে দিছে, কেননা আকাশ চায় না ওর সম্পর্কে কেউ কিছু জানুক। আকাশ রাস্তায় দাঁড়িয়ে আছে, কিছু সময় পর শাহিন আকাশকে সাথে নিয়ে বিয়ে বাড়িতে চলে আসে। সবাই খাবার দাবারের পর্ব শেষ করে আকাশ শাহিনের পাশে বসে আছে, যেটা বৃষ্টির চোখে পড়ে। বৃষ্টি তো আকাশের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, আর এদিকে বেচারা আকাশ কি আর কম নাকি, সেও বৃষ্টির দিকে তাকিয়ে আছে। বৃষ্টিকে খুব সুন্দর লাগছে, একটা সাদা ভেতরে হালকা সোনালি কালচারের পাথর ও সুতা দিয়ে কাজ করা লেহেঙ্গা পরেছে, চুলগুলো স্টাইল করে বেঁধে রেখেছে। ঠোঁটে হালকা লিপস্টিক, কেননা আকাশের বারণ বেশি লিপস্টিক দেওয়া যাবে না, যদি পেট খারাপ হয়। আর এইদিকে শাহিন সবাইকে আগেই বলে দিছে আকাশ ওর বন্ধু, তবে আকাশ যে সেই বড়লোক বন্ধু সেটা বলেনি। বৃষ্টি ওদের সামনে এসে বলে, হাই দুলা ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি, তা তুমি কেমন আছো? নিজের আপন মানুষটাকে চোখের সামনে দেখে আর কি ভালো না থাকতে পারি? তা আপনার বন্ধুকে কি আমার সাথে একটু কথা বলতে সময় দিবেন? বৃষ্টির এমন কথা শুনে শাহিন যেন হাসতে হাসতে শেষ। পরে আকাশ বৃষ্টির সাথে ছাদে আসে। জানো, তোমাকে এই পাঞ্জাবিটাতে খুব ভালো লাগছে, তবে পাঞ্জাবিটা খুব নর্মাল মনে হচ্ছে। কাজের লোকেরা এর থেকে ভালো জিনিস কিভাবে পড়তে পারে? বলতে পারো তোমার বাবার টাকা আছে, আমার তো আর নেই, তাই না? আকাশের কথা শুনে বৃষ্টি বুঝতে পারে যে ওর কথায় আকাশ একটু কষ্ট পেয়েছে, তাই আকাশকে বলে, আরে জান সোনা, রাগ করে না, আমি এমনিই বললাম। তোমাকে আসলেই খুব সুন্দর লাগছে। আমাকে কেমন লাগছে সেটা তো বললে না। তোমাকে একদম পেতনি মতো লাগছে, খুবই বাজে দেখতে লাগছে। আমি তোমার মনের মধ্যে আমি তোমার মনের মতো হওয়ার জন্য এত সুন্দর করে সাজলাম, আর তুমি বলছো আমাকে পেতনির মতো লাগছে? আরে কান্না করো না, তোমাকে এতটাই সুন্দর লাগছে যে তোমাকে দেখে আকাশের পরীরাও হিংসে করবে। আমি তো তোমাকে রাগানোর জন্য বললাম। আকাশের এমন কথা শুনে বৃষ্টি আকাশকে বুকে কিল ঘুষি দিতে থাকে। এদিকে রিয়ার বর সাথে এসে দেখতে পায় বৃষ্টি একটা ছেলের সাথে একভাবে কথা বলছে। ঘটনাটা দেখেই তো জনির মাথায় রক্ত উঠে যায়। একটা কথা বলে রাখা ভালো, জনি আকাশকে চেনে না যে এটাই রিয়ার ভাই। জনি ওদের কাছে এসে আকাশের কলার ধরে। বৃষ্টি, তোর সাহস হয় কি করে এরকম একটা কাজের লোকের সাথে এখানে ফষ্টি নষ্টি করা? ভাইয়া দেখো, আমি আকাশকে ভালোবাসি, তাই আমি একটু কথা বলেছি। আর ও শাহিন ভাইয়ার বন্ধু, তার চেয়েও বড় কথা ও তোমার। কথাটা বলার আগেই আকাশ বৃষ্টিকে ইশারায় মানা করে বলতে, আর এদিকে জনি আকাশের গালে একটা চড় দিয়ে বলে, বৃষ্টি,
তোর সাহস আমি বের করছি। এই তুই নিচে চল, কাজের লোক হয়ে তোমার প্রেমে আমি ছোটাচ্ছি। বৃষ্টি অনেক ভাবে মানা করছে, কিন্তু জনি কিছুতেই শুনছে না। আকাশের কলার ধরে টেনে টেনে সবার সামনে নিয়ে আসে। সবাই আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের মা, বাবা, বোন ও অবাক হয়ে তাকিয়ে আছে। রিয়া, তুমি দেখছো বৃষ্টির রুচি কতটা নিচে নেমেছে? সামান্য একটা কাজের লোকের সাথে প্রেম করে ফেলছে। তুমি কি বলছো এইসব? ঠিকই বলছি। আর শাহিন, তোমার মন এতটা ছোট কেন? ওর মতো ফকিরের সাথে বন্ধুত্ব করে তোমার তো বন্ধুত্ব করা উচিত আমাদের লেভেলের সাথে। সি সি শাহিন সে। জনি এসব বলছে আর আকাশের চোখ থেকে অনবরত চোখের পানি ঝরেই যাচ্ছে। বৃষ্টির চোখে যেন পানির কোনো কমতিই নেই, কেননা আকাশ তাকে আগেই বলেছে অপমান হবার কথা, আর এখন সেটাই হলো। এদিকে শাহিন আর সহ্য করতে না পেরে বসা থেকে উঠে এসে বলে, ভাইয়া, আপনি হয়তো টাকার ধনী, কিন্তু মনের দিক থেকে ধনী না। কারণ এই যে কাজের লোককে দেখছেন, ও মনের ধনী। কেননা কেননা ও সবার কথা চিন্তা করেই পুরো জীবনটা ধ্বংস করে দিছে। শাহিন, তুমি কি আবার ওই কাজের লোকের জন্য পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আপনি জানেন যাকে আপনি কাজের লোক বলে অপমান করছেন সে কে? সেটা জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি আর মাথার উপর থেকে ছাদ দুইটাই সরে যাবে। ওইদিকে শাহিনের এমন কথা বলা দেখে আকাশ ওর কাছে এসে বলে, শাহিন প্লিজ এইসব কথা বলে বিয়েটা নষ্ট করিস না, তার চেয়ে বরং আমি চলে যাচ্ছি। আকাশ, আমাকে বলতে দে। ওদের বোঝা উচিত মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেলে আর যাবার জায়গা থাকে না। আর বিয়ে না হলে নাই। পলির মতো মেয়ে এই দেশে হাজারটা পাবো, কিন্তু তোর মতো এত সুন্দর মনের একটা ভালো বন্ধু কোনোদিন পাবো না। শাহিনের এমন কথা শুনে সবাই যেন অবাক। আর অবাক হবে নাই বা কেন, তাই না? হুবু বউকে ছাড়বে তবুও বন্ধু নয়, এটাই প্রকৃত বন্ধু। জানি ভাইয়া, আপনি জানেন এই আকাশ আপনার কি হয়, সেটা একবার আপনার বউকে জিজ্ঞেস করে দেখেন। আরে আজব, এটা আবার জানার কি আছে? আমি আমার অফিসে ওকে কাজ করতে দেখেছি। এখন রিয়াদের বাড়িতে ও হয়তো কাজ করছে, স্বাভাবিক। শাহিন কিছু বলার আগেই পেছন থেকে রিয়া বলে ওঠে, যেটা শুনে জনি তো চুপ হয়ে যায়। না, আকাশ কোনো কাজের লোক না, উনি হলো আমার আপন ভাই। কি এই তোমার ভাই? তো একটাই আমাদের বলেছিল, যেটা পুরাই অমানুষ। আমার ভাই অমানুষ, আর তুমি একটা ছেলেকে এইভাবে অপমান করছো, এইটা কি অমানুষের কাজ না বলো? আর বাবা মা আকাশ ভাইয়াকে দেখতে পারতো না, তাই সবার কাছে তার পরিচয় গোপন করে রাখতো। গোপন করবেই না কেন? কারণ আকাশ প্রবাসে দিনের পর দিন, মাসের পর মাস না খেয়ে কাজ করে আপনাদের জন্য খুশি কিনে এনেছে। বিনিময়ে সে পেয়েছে চোখ ভর্তি পানি আর বুক ভর্তি কষ্ট। জানো রিয়া ভাবি, তোমার ভাই বিদেশে যাওয়ার 5 বছর পর আমি বিদেশে যাই। ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়। আমি প্রায় সময়ই দেখছি ও না খেয়ে থেকেছে, ভালো কিছু ব্যবহার করে নাই। আমরা একটু সুস্থ হলেই বসে থেকেছি, আর ও হাসপাতালে পড়ে থাকার অবস্থায় নিয়ে ও কাজ করছে শুধুমাত্র তোমাদের যেন কষ্ট না হয়। তোমরা মাংস দিয়ে ভাত খেয়েও আমাদের মতো প্রবাসীদের কাছে বলছো সামনের মাসে একটু টাকা বেশি দিও, এর থেকে ভালো কিছু খাবো। আর তোমাদের এই খুশিটাকে পূরণ করতে আমাদের মতো হাজারো প্রবাসী আলু ভর্তার কাঁচামরিচ দিয়ে ভাত খেয়ে ও বাবা মায়ের কাছে হাসি মুখে বলেছি, বাবা মা আজকে গরুর মাংস দিয়ে মনের আনন্দে ভাত খেয়ে তবুও তোমার হাতের মতো স্বাদ পাই না। জীবনের অর্ধেকের বেশি সময় বাইরে কাটিয়ে দেশে এসে খুশির পরিবর্তে এমন লাঞ্ছিত হতে হয় আকাশের মতো হাজারো প্রবাসীর জীবনে। ও দাগ লেগে যায় বাড়ির কাজের লোক। শাহিনের এমন কথাগুলো শুনে উপস্থিত সবার চোখে যেন পানি জমেছে। বৃষ্টি বুঝি কেঁদেই দিবে, কেননা বৃষ্টি কখনো ভাবতেই পারেনি আকাশের জীবনে এতটা কষ্ট থাকতে পারে। আর ভাইয়া, আপনি কি যেন বললেন? আকাশ ছোট লোক, গরিব, কাজের ছেলে।
আসলেই ও গরিব কাজের ছেলে, তার জন্যই তো আমাকে এতটা দাম দিচ্ছেন। আরে ভাই, আপনি যেই কোম্পানির সামান্য দেখাশোনা দায়িত্ব পেয়েছি, নিজেদের এত বড় মনে করি, সেখানে সেই কোম্পানির সিইওকে অপমান করতে পিছপা হয় না। যে ছেলেটা এই দেশের টপ ধনীদের কাতারের টপ পজিশনে, তাকেই বানিয়েছেন কাজের লোক। বাহ! শাহিনের এমন কথা শুনে সবাই যেন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আকাশ এত বড় মাপের একজন মানুষ, আর সেটা কিনা কেউ জানতে পারেনি। কি বলছো এসব? আমি তো জানি আমাদের কোম্পানি সিও আকাশ নামের একজন, তাকে কখনো দেখিনি, কিন্তু মালিক তো অন্য কেউ, আর সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সেই লোকটা তার সব কিছু বিক্রি করে দেয় অন্যজনের কাছে, আর আকাশ ধীরে ধীরে তার সব কিছু কিনে নেয়, আর সেই লোকেরও চিকিৎসার দায়িত্ব নেয়। আফসোস, লোকটাকে বাঁচাতে পারিনি। আর তাকেই ছোট লোক বলছেন? এখন কলমটা বের করলেই তো আপনার গরম শেষ, তাই না? বলি কি, মানুষকে মানুষ মনে করতে শিখেন। গরিবরাও তো মানুষ নাকি? এই পৃথিবীতে আমাদের সবাইকে ধনী বানিয়ে আল্লাহ পাঠাত। কি লিখা রে ভাই! আমাদের সবাইকে ধনী বানিয়ে আল্লাহ পাঠাতো, তাহলে একে অন্যের প্রয়োজনের সময় কাজের লোক পেত কোথায়? তাই আল্লাহ আমাদের ভিন্ন ভিন্ন পজিশন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। শাহিনের কথা শেষ হলেই আকাশ চলে যেতে লাগে, আর এদিকে বৃষ্টি এসে আকাশের হাত ধরে বলে, প্লিজ যেও না, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। দেখ, আমি হয়তো এই বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমার জীবন থেকে না, কারণ তোমাকে আমি আমার জীবনের একটা অংশ মনে করি, বুঝেছো? এত ভালোবাসো কেন আমাকে? যদি আমি এর মূল্য দিতে না পারি তখন কি করবে? হা হা হা, হাসালে আমাকে বৃষ্টি, তুমি আমাকে হাসালে। আমি তো আমার জীবনের থেকেও পরিবারের সবাইকে ভালোবেসেছিলাম, কিন্তু তারা ঠিকই আমাকে দূরে ছুঁড়ে মেরেছে। আমি ভেঙে পড়িনি, কারণ আমি নিজেকে আঁকড়ে ধরে বাঁচতে জানি। আর তুমি চলে গেলেও ঠিক এমনভাবে থাকতে পারবো, কেননা কবি বলেছেন, ভোগে নয় ত্যাগে প্রকৃত সুখ লুকিয়ে থাকে। ওরে আমার পাগলটারে, আমাকে কত ভালোবাসে, এভাবেই সারা জীবন ভালোবেসে যাবে, বুঝলে? কখনো ভালোবাসা কম হলে একেবারে মেরে নাক ফাটিয়ে দিব। হা হা হা, আচ্ছা দিও দিও, তোমার জন্য আমার মনে ভালোবাসার কোনো কমতি হবে না। আমার সোনা পাখি। বৃষ্টি আর বেশি কিছু না বলে আকাশের গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়, কেননা এ তো সুখের কান্না, দুঃখের কান্না নয়। এদিকে আকাশের বাবা মা ক্ষমা চাইতে আসলেই আকাশ সেখান থেকে চলে যায়। তাদের কোনো কথা শোনে না আকাশ। সবাই বুঝতে পারে ওর মনে কতটা কষ্ট লুকিয়ে আছে, আর এমনিতেই সব কিছুর ক্ষমা এত সহজে হয় না। বাবা মা, তোমরা কান্না করো কেন? যাও না, বড় ভাইয়ের কাছে যাও। তোমরা কোন মুখে ছোট ভাইয়ের কাছে ক্ষমা চাইতে আসছো? শুনলে না শাহিদ ভাইয়া কি বলল? ভাইয়া দিনের পর দিন না খেয়ে থেকেছে, অথচ কোনো ফোন করে জানতেও চাওনি সে খেয়েছে কিনা, বরং বলেছ বেশি বেশি টাকা দিতে ভাইয়াকে, আর আমাকে বড় করতে হবে। যে ছেলে নিজের স্বপ্নগুলোকে বলিদান করে তোমাদের খুশি কিনে আনলো, তাকে ছুঁড়ে ফেলে দিছো তোমরা। তোমা বাবার নামে কলঙ্ক। মারে, আমরা যে ভুল করেছি সেটা হাজারবার বললেও শোধ হয় না। আমরা আমাদের করা ভুল বুঝতে পারছি। মা, তুই পারিস আমাদেরকে আকাশ থেকে ক্ষমা পাইয়ে দিতে। না, আমি কেন করতে যাব? যে ভাইয়া একটু থাকার জায়গা চেয়েছিল তোমার, তাকে দাওনি। আমি অনেক করে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু তোমরা আমার কোনো কথা শোনোনি। আজকে কেন বলছো তাহলে?
এইদিকে অনেক আগেই পলি আর শাহিনের বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এইদিকে রিয়া সবাইকে নিয়ে বাসায় চলে আসে। কারো মন নেই, শান্তি নেই, আকাশের মন ভালো নেই দেখে বৃষ্টি জোর করে ওর বাড়িতে নিয়ে যায়, যেন সেবা পেয়ে একটু ভালো থাকতে পারে। এইদিকে সকালে রিয়া ওর মাকে ডাকতে যেই রুমে ঢুকে অমনি দেখে ওর মা অজ্ঞান হয়ে খাটের পাশে পড়ে আছে। রিয়া তো একটা চিৎকার দেয়। মা, রিয়ার এমন জোরে চিৎকার শুনে বাড়িতে থাকা সবাই ওর রুমে চলে আসে। সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে। রিয়া, আমার এমনটা কিভাবে হলো? তুমি একটু আমার খেয়াল রাখবে না? জানোই আম্মা হাই প্রেশারের রোগী। আমি তো সব সময় মাকে চোখে চোখে রাখি। আমি একটু আগে মাকে ডাকতে রুমে এসে দেখি মা ফ্লোরে পড়ে আছে। তারপর সবাই মিলে তাড়াতাড়ি রিয়ার আম্মুকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে রিয়া ওর ফোনের দিকে বৃষ্টিকে সব কিছু জানিয়ে দেয়, কেননা আকাশের নাম্বার ওর কাছে নেই। আকাশের মাকে হাসপাতালে নিয়ে গেলেই ডাক্তার তাড়াতাড়ি রুমে নিয়ে যায়। এইদিকে ওই একটা দুঃখের খবর আছে। আকাশ যেহেতু জেগেছিল তাই তাড়াতাড়ি উঠে গেল আর বলল, কি হয়েছে? এই হয়ে ডাকছো কেন শুনি? কথা বলিও না, তাড়াতাড়ি আমাদের হাসপাতালে যেতে হবে, চলো। কি হয়েছে বলবে তো নাকি? আরে বাবা, তুমি হাসপাতালে গেলেই তো বুঝতে পারবে, তাই না? তাহলে বারবার কেন জিজ্ঞেস করছো শুনি? আকাশ আর কিছু না বলে তাড়াতাড়ি রেডি হয় আর বৃষ্টিকে একটু রেডি হয়ে বেরোতে নিলেই ওর মা ওর সাথে আসে। আর কিছু সময় পরে তারা হাসপাতালে চলে আসে। আকাশ রিয়াকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে গিয়ে বলে, রিয়া, তুই এখানে কেন? আর কার কি হয়েছে? রিয়া আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিছুই বলতে পারছে না। রিয়ার চোখের পানি যেন আকাশের শার্ট ভিজে যাচ্ছে। এই বৃষ্টি, রিয়াকে বলো না কান্না না করতে। আমি যে ওর কান্না সহ্য করতে পারি না। ভাইয়া, মায়ের কি হয়েছে? ভাইয়া, আমি মাকে সকালে ডাকতে গিয়ে দেখি ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমরা বাড়িতে প্রাথমিকভাবে অনেক চেষ্টা করেছি, কোনো কাজ হয়নি। ডাক্তার এখনো কিছু বলেনি। রিয়ার কথা শুনে আকাশ যেন একদম ভেঙে পড়ে। বৃষ্টি শক্ত করে আকাশকে ধরে রাখে। ছেলে মানুষকে ধরে রাখা কি একটা মেয়ের পক্ষে সম্ভব? না। তাই সবাই আকাশকে সান্ত্বনা দিতে থাকে আর রিয়ার কান্না তো থামছেই না। আকাশের বাবা তো এক কোনায় দাঁড়িয়ে শুধু চোখের জল মুছেই যাচ্ছে। এদিকে কিছু সময় পরে ডাক্তার রুম থেকে বেরিয়ে আসতেই ডাক্তার সাহেব, রোগীর এখন কি অবস্থা? ডাক্তার চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছুই বলছে না। যেটা দেখে সবারই মনে যেন আরো বেশি দুশ্চিন্তা বাসা বাঁধে। আকাশ আবারও বলে, এই ডাক্তার বলেন না আমার মায়ের কি হয়েছে আর এখন কি অবস্থায় আছে। আকাশের কান্না দেখে ডাক্তার আর চুপ করে থাকতে পারল না। পরে সবটাই বলে দেয় যে রুগী এখন সুস্থ, প্রেশার বেশি ও অতিরিক্ত দুশ্চিন্তার জন্য এমনটা হয়েছিল। এই কথা শুনে সবার মুখে যেন হাসির রেখা ফুটে ওঠে। কিছু সময় পরে সবাই দেখা করতে যায়। আকাশ আর রিয়া গিয়ে বসে। মিসেস ফরিদা চৌধুরী চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরছে। আকাশের দিকে তাকিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, মা, কেঁদো না। তোমার কিছু হলে আমি কি নিয়ে থাকবো? কাকে মা বলে ডাকবো বলো? বাবারে, আমাকে ক্ষমা করে দে। তোর সাথে যা করছি তার কোনো ক্ষমা হয় না। মা, কি বলছো এইসব? সন্তানের কাছে কি বাবা ভুল করতে পারে বলো? আমি তোমাদের উপর রাগ করিনি। ফরিদা চৌধুরী আকাশ আর রিয়াকে বুকে জড়িয়ে নিয়ে কপালে চুমু দেয়। এদিকে ফরিদা চৌধুরী বৃষ্টিকে এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি ব্যাপার বৃষ্টি মামনি, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। বৃষ্টি একটু মন খারাপ করে জবাব দেয়, না, যাব না। আপনি আপনার ছেলে মেয়েকে একাই আদর করছেন, আমাকে পাশে দাঁড়িয়ে রেখে। এতে আমার ভাগের আদর কম পড়ে গেল না? বৃষ্টির এমন কথা শুনে সবাই যেন এত কষ্টের মাঝেও হাসতে হাসতে শেষ। এদিকে শাহিনও খবর পেয়ে পলিকে সাথে করে নিয়ে আসে। হায় রে মেয়ে আমার, বলে কি? এই পাগলি, বাবা মায়ের আদর ভালোবাসা সন্তানের জন্য কখনো কমে নাকি? হুম, একটুও না। তবে আজকে থেকে ওরা বাদ, আমি বেশি আদর নিব। ওরা ছোট থেকে আদর নিয়ে নিয়ে আদর কমিয়ে দিছে। বৃষ্টির এমন বাচ্চামো কথা শুনে সবাই শুধু মিটমিট করে হাসছে। ওইদিকে বৃষ্টির মায়ের চোখেও পানি, কেননা মেয়ে এত সুন্দর একটা পরিবারের বউ হতে চলেছে ভেবে। এইভাবে কেটে যায় কয়েকটা দিন।
সবাই আকাশ নতুন বাড়িতে আসে। এদিকে রাশেদও তার ভুল বুঝতে পেরে সবকিছু সমান সমান করে ভাগ করে আকাশকে বুঝিয়ে দিয়ে তার ক্ষমা চাও। আকাশ ক্ষমা করতে না চাইলেও মা বাবা বোন ও পেতনি গার্লফ্রেন্ডের জন্য ক্ষমা করতে বাধ্য হয়। এখন আর আকাশের পরিবারের খুশি কোনো অভাব নেই, আছে শুধু একটাই অভাব, সেটা হলো বৃষ্টিকে বউ হিসাবে দেখার স্বাদ। তাই সবাই মিলে আকাশ আর বৃষ্টির বিয়ের ধুমধাম করে দেয়। বৃষ্টির বাসর ঘরে ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে, আর আকাশ বাইরে থেকে পা টিপে টিপে ভেতরে প্রবেশ করে আর নরম সুরে বলে, কি করো ময়না পাখি? তুই তো কোনো কথাই বলবি না। বৃষ্টির এমন রেগে থাকার কারণ হলো আকাশ দেরি করে ঘরে এসেছে। আকাশও ফাসলামি করার জন্য ওর শ্বশুরকে ডাকে, কেননা বৃষ্টি ওর বাবাকে খুব ভয় পায়। কই গো শ্বশুর আব্বা, দেখে যান আপনার মেয়ে আমার সাথে কেমন রাগ দেখাচ্ছে। আমি ছোট্ট একটা পোলা। এই তুমি আব্বুকে ডাকছো কেন? মনে হচ্ছে আমাকে মার খাইয়ে ছাড়বে। আর কি করব, তুমি এমন করে তাকিয়ে আছো, আমার বুঝি ভয় করে না? তোমার বোন আর বোনের জামাই তো দেরি করালো কিছু। কিছু ওরা তো দেরি করাবেই, কারণ ওদের ম্যাচ খেলা তো শেষ। এখন ওরা কি চাইবে? আমাদের ভালোভাবে ম্যাচ খেলতে পারি। ফাজিল একটা, কিছুই বোঝে না। আকাশ বৃষ্টির উপরে ঝাঁপিয়ে পড়ে, আদরের সুরে বলে, কিছুই বোঝার দরকার নেই আমার, আমি শুধু এটা বুঝলেই হলো। বৃষ্টিও আর কিছু না বলে আস্তে আস্তে ওরা হারিয়ে যায় সুখের এক অজানা রাজ্যে। ওরা মন ভরে সুখ পেতে থাকুক, আমরা বরং জায়গা। কেমন জানি না এই গল্পটা কেমন হয়েছে, আশা করি ভালোই লেগেছে। সবাইকে একটা কথাই বলতে চাই, প্রবাসীদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কেননা তারা স্বজনদের ছেড়ে একা বছরের পর বছর বাইরে পড়ে থাকে পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য।